আসসালামু আলাইকুম। সবাইকে আজকের আমাদের স্পেশাল লাইভ ক্লাসে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে পুরো সময় জুড়ে রয়েছি, মারুফ হোসেন মিলু। আজ আমরা কথা বলব মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আপডেট ইনফরমেশন নিয়ে। এখন পর্যন্ত যারা আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখন পর্যন্ত আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেনি সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে ক্লাসটা করার সুযোগ করে দেই আমরা সবাই, যাতে সবাই আজকের ক্লাসে অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে আপডেট ইনফরমেশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে আপডেট তথ্য সবগুলো একসঙ্গে একই লাইভে পায়। আর যারা তোমরা অংশগ্রহণ করেছো এখন পর্যন্ত সবাই কাইন্ডলি লাইভ ভিডিওটি নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। আর একটা কাজ করো, সেটা হচ্ছে তোমাদের যে বন্ধু আছে বা বান্ধবী আছে তাদেরকে মেনশন করো, যাতে তারাও আজকের ক্লাসে অংশগ্রহণ করে তাদের মনের ভেতর যে প্রশ্নগুলো রয়েছে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন সমস্যার সমাধান করে নিতে পারে। আর একটা কাজ সবাই করবা, সে কাজটা হচ্ছে সবাই কষ্ট করে হলেও লাইভ ভিডিওটি নিজ টাইম লাইনে শেয়ার করে রাখার চেষ্টা করবা, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের তথ্যের জন্য এই লাইভ ভিডিওটি খুঁজতে না হয়, অনায়াসে যেন নিজ টাইম লাইনে থেকে এই লাইভ ভিডিওটি পাওয়া যায়। আমরা একটু সময় চেয়ে নেব, এর ফাঁকে তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং কে কোথা থেকে আমাদের আজকে লাইভে অংশগ্রহণ করেছো সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছো। আমরা একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আমি ততক্ষণে সময় চেয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছো তারা সবাই একটু টাইম লাইনে শেয়ার করে রাখো, আর বন্ধুদের মেনশন দিতে একদমই ভুলবো না। যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছো অ্যাটলিস্ট 5 থেকে 7 জন বা 10 জন ফ্রেন্ডকে তোমরা মেনশন দিয়ে দাও। আমি প্রথম থেকে কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব। প্রথমে আমাকে আজকে যে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে তানহা, সে আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা তারপর কমেন্ট করেছে ফারহানা আলম অধরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা সালাম দিয়েছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ফাহমিদা সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর রওজাতুল রোজা রোজা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফাহমিদা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের খবর কি সেটাও জানাবা। এমডি মাহবুবুর রহমান বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি রানী বলেছেন, ভাইয়া আদাব আদাব। তারপর এমডি রুবেল মিয়া, ভালোবাসা অবিরাম প্রিয়। ভালোবাসা অবিরাম প্রিয় তোমার জন্য। তারপর আমাকে আল শাফি তানবীর সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর শাকিলা শেখ কাকে মেনশন করেছে? মিষ্টি মেয়ে পাপিয়া মেনশন করেছে। রজাতুল ভাই আপনিও আছেন দেখি, কোনটাতে অ্যাডমিট হবেন নাকি? আমাদের সঙ্গে রয়েছেন আসাদুজ্জামান নূর নওগাঁ থেকে। তারপর তাফিয়া আফরোজ, আসসালামু আলাইকুম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ আক্তার মিম কুড়িগ্রাম থেকে রয়েছে। এমডি আবদুল্লাহ শরীফুদ্দিন ঝালকাঠি থেকে রয়েছে। আমি চাই যে 64 জেলা থেকে যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছে সবাই একটু জোরে সোরে একটু সবাই কমেন্ট করো, যাতে আর নিজ জেলাটার নামটা সবাই যেন জানতে পারে। এখানে সংকোচের কিছু নেই। তবে এখানে কিন্তু আমি একটা কন্ডিশন ফার্স্টলি দিয়েছি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমরা আজকের লাইভ ভিডিওতে অ্যাটলিস্ট 10 ফ্রেন্ডসকে কী করবা? মেনশন করবা। দিস ইজ আওয়ার ফার্স্ট কন্ডিশন।
in this live. Okay, this is our first condition. Our 10 friends must be mentioned. Okay, you must be mentioned 10 friends in this live video. Let's get start. Okay, তারপর আমি দেখতে পাচ্ছি ফারজানা রিমি রাজশাহী থেকে আছে, তারপর ইশরাত জাহান রংপুর থেকে, তারপর জান্নাতুল্লাহ ময়মনসিংহ থেকে, অনামিকা আহমেদ মানিকগঞ্জ থেকে, মোশাররফ করিম মুনতাসির সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল ফেরদাউস গাজীপুর থেকে, তারপর নুরাইয়া জান্নাত মিতু রয়েছে বগুড়া থেকে, কাসপি জান্নাত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, তাসনিমুল সিরাজগঞ্জ থেকে, উম্মে হাবিবা মিতু বলেছেন ভাইয়া মিউজিকটা অনেক সুন্দর। তোমরা জানো যে আজকে আমার একটা মিউজিক ইন্টারন্যাশনালি পাবলিশড হয়েছে, সো সেই মিউজিকটার কথা বলেছে। তোমরা যদি মিউজিকটা শুনতে চাও তাহলে আমার টাইম লাইনে দেওয়া আছে, তোমরা যে কোনো সময় শুনে নিতে পারো। তবে এখন আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টলি ন্যাশনাল ইউনিভার্সিটির আপডেট যে তথ্যটা আমার কাছে আছে সেগুলো নিয়ে, সেকেন্ডলি পাবলিক ইউনিভার্সিটির যে আপডেট নিউজ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সব শেষে থাকবে তোমাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে যা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো সেই স্পেশাল গিফটগুলো যদি তোমরা নিতে চাও তাহলে লাস্ট পর্যন্ত আজকের আমার সঙ্গে তোমরা থাকার চেষ্টা করবা। ইনশাল্লাহ প্রত্যেকটা মোমেন্টে তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে, যত সাজেস্ট আছে, যত ধরনের কথাবার্তা আছে সবগুলো কমেন্টে জানাবা। আর একটা কথা, তোমরা এখন পর্যন্ত যারা লাইভ ভিডিওটি শেয়ার দাও নি, আমি আবার বলছি, কার্পণ্য না করে নিজ টাইম লাইনে একটু একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও, একটা টু করে শেয়ার দিয়ে দাও, ব্যাপারটা তখন আরও ভালো লাগবে। মাইমুনা আক্তার নোয়াখালী থেকে অংশগ্রহণ করেছেন, তারপর কাসপিয়া জান্নাত নীলফামারী থেকে, সানজিনা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে, দীপ্তি শফি পাবনা থেকে, তারপর সাগরিকা কুড়িগ্রাম থেকে, স্পর্শিয়া তুষ্ণী কুষ্টিয়া থেকে, সাদিকা সোনালী দিনাজপুর থেকে, তামান্না ফেরদাউস রংপুর থেকে, বৃষ্টি দেবনাথ লক্ষ্মীপুর থেকে, রাজশামণি ময়মনসিংহ থেকে, মনসুরা বুশরা বগুড়া থেকে। আচ্ছা, যারাই অংশগ্রহণ করেছে আমি তাদেরকে আবারও স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি, যে কারণ তোমরা তোমাদের এই যে 24 ঘন্টার মধ্যে অনেক পড়াশোনা করেছো, কিংবা অনেকভাবে সময়টা স্পেন্ড করেছো। কেউ তোমরা হয়তো বা ফোন নিয়ে ব্যস্ত ছিলা, কেউ বা পরিবারকে নিয়ে, কেউ বা নিজের পড়াশুনো নিয়ে। যাই হোক, এত কিছুর পরেও যে 1 ঘন্টা আমার সঙ্গে তোমরা স্টে করবা এখন, এবং 1 ঘন্টা তোমরা আমাকে দিবা, এর জন্য আমি প্রথমে তোমাদের কাছে থ্যাঙ্কস জানাচ্ছি এই জন্যই। আর চেষ্টা করব এই 1 ঘন্টা বা যে সময়টা আমি তোমাদের সঙ্গে রয়েছি সেই সময়টা আমরা অনেক মূল্যবান কিছু কথাবার্তা নিয়ে করব। যেহেতু আজকে তোমরা জানো যে আজকে কোনো স্পেসিফিক টপিক নিয়ে আমি আলোচনা করব না, মানে আমাদের একাডেমিকভাবে আমরা যে পড়াশোনা বা ক্লাসগুলো থাকে সেগুলো না, আমরা ওভারঅল অর্থাৎ ইউনিভার্সিটি যে যা কিছু জানা দরকার, যা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে গেলে কিংবা সেই জায়গায় যাওয়ার আগে আমাকে কী কাজগুলো করতে হবে, বা আমার দায়িত্ববোধ কোনগুলো, বা আমি কিভাবে প্রিপারেশনটা নেব, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনাগুলো থাকছে। সো কেউ মিস করবা না। আর আমি তোমাদের একটা কন্ডিশন কিন্তু দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 10 জন বন্ধুকে মেনশন দিতে হবে, অ্যাটলিস্ট মেনশন ইউর 10 ফ্রেন্ডস। ওকে, এই কন্ডিশনটা একটু তোমরা সবাই ফিল আপ করবা। আর আমি দেখি যে এই পর্যন্ত কতজন লাইভ ভিডিওটি শেয়ার করেছো। আমি দেখতে পাচ্ছি যে মাত্র 68 জন লাইভ ভিডিওটি তোমরা শেয়ার করেছো। আমি বলবো যে বাকি যারা আছো তারাও একটু শেয়ার করে দাও, যতজন আছো সবাই একটু শেয়ার করে দাও। আমরা যখন মূল আলোচনায় চলে যাব আমি বারবার বলতে পারবো না হয়তো যে লাইভ শেয়ার করে, এগুলো আমি বলবো না, তোমরা একটু দ্রুত। আর মেনশন যারা করেছো, মাহফুজামুন দিনাজপুর থেকে, ওকে। শাহরিয়ার আল ফারাবি বলছে শুধু মেয়েদের সম্পর্কে বলে। আসলে ভাই, মেয়েরা যে পরিমাণ রেসপন্স করে, ছেলেরা এই পরিমাণ রেসপন্স আমরা এই গ্রুপগুলোতে পাই না।
কারণ তাদের অ্যাক্টিভিটি অনেক কম। আমরা তো অ্যাডমিন প্যানেল থেকে তাদেরকে অবজারভেশন করি, আমরা দেখি যে আসলে কারা অ্যাক্টিভ পারসন। সো নিজে এরকম কোনো কিছু না ভুল ধরে নিজে একটু কমেন্টগুলো ভালোভাবে চেক করে দেখো যে আসলে এখানে ছেলে কয়টা কমেন্ট করছে আর মেয়েরা কতটা কমেন্ট করছে। ঠিক আছে, এমডি আশরাফুল ইসলাম রয়েছে দিনাজপুর থেকে, তানভীর খুলনা থেকে, তারপর তামান্না ইয়াসমিন ফ্রেন্ড নাই বলছে, সাব্বির রহমান রংপুর থেকে, সোহান বালা গোপালগঞ্জ থেকে, কালো চুরি জামালপুর থেকে, সুয়ান্না বলছে কমেন্ট পড় না কেন, আমি 45 জনকে মেনশন করেছি গিফট দেন মারুফ হোসেন ভাইয়া। রওজাতুল রেজা, হ্যাঁ গিফট অবশ্যই সবার জন্য থাকছে। আর তোমরা এখন পর্যন্ত যারা শেয়ার করোনি, আমি কিন্তু আবার বলছি যে শেয়ার করতে হবে, কারণ তোমরা একটা জিনিস যখন মেহনত করে শুনবা বা সে জিনিসটার প্রতি যখন সব কিছু বিলিয়ে দিয়ে বা একদম মনে প্রাণে যখন তোমরা সেটাকে ধারণ করবা, সেই জিনিসটা কিন্তু বেশি স্থায়ী হবে এবং বেশি মনে থাকবে। এই জন্য আমি আবার বলছি যে একটু কষ্ট করো, হয়তো বা তোমাদের 1 সেকেন্ড সময় লাগবে ওইটা শেয়ার করতে, এইটুকুই, এর বেশি কিন্তু কিছু না। ঠিক আছে, ওকে, এখন আমরা মূল আলোচনায় শুরু করতে যাচ্ছি। লিয়া গাইবান্ধা পলাশবাড়ি থেকে, যেহেতু গাইবান্ধা পলাশবাড়ির কথা শুনে আমি একটু থমকে গেলাম, কারণ ওখানে আমার কলেজ ছিল গাইবান্ধা, অর্থাৎ পলাশবাড়ি সরকারি কলেজে আমি পড়াশোনা করেছি। আর হয়তো তোমরা জানো যে আমার হোম টাউন রংপুরে, সো ওখান থেকে বড় হয়ে আসা, এজন্য এলাকার মানুষ না শুধু, কারণ এই গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম যে ডিস্ট্রিক্টগুলো, 64 ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের গ্রুপের সঙ্গে কানেক্টেড তোমরা আছো। এই জন্য ভালো লাগে যে আসলে এতগুলো মানুষ আমাদের সঙ্গে আছে, এটা আমাদেরও একটা ভালো লাগার বিষয়। আমরা আমাদের কাছ থেকে সবসময় চেষ্টা করি তোমাদেরকে 100% সঠিক ইনফরমেশন দিয়ে, কিংবা তোমাদের দেখো ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাদের অলওয়েজ আমরা পড়ার সঙ্গে কানেক্টেড করে রয়েছি। অ্যাটলিস্ট আমরা বিলিভ করি যে এই গ্রুপে এতদিন পর্যন্ত 2 থেকে 3 হাজার জন হলেও কিন্তু অ্যাক্টিভলি পড়াশোনা করেছো তোমরা, আমাদের ফ্রি ক্লাসগুলো করেছো এবং আমাদের সঙ্গে এক্সামগুলো তোমরা অংশগ্রহণ করেছো। তোমরা একটা জিনিস যদি নিজেরা মেজার করো, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির জন্য কিংবা যারা পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষার্থী, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো, অনেকেই অনেকভাবে সময়গুলো কাটাচ্ছে। কেউ পড়াশোনার করার সুযোগ পাচ্ছে না, কেউ বা মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ হচ্ছে ডাটা কিংবা এগুলো সংকলনের কারণে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। যাই হোক, সেগুলো আমরা বাদই দিলাম। এরপরেও যারা সব কিছু ওভারকাম করে আমাদের সঙ্গে এই লং একটা জার্নিতে অ্যাড আসো, তাদের দিন শেষে কিন্তু সফলতা হবেই, এটা আমরা কিন্তু সবসময় বিলিভ করি। কারণ তোমরাও জানো, আমরাও জানি যে পরিশ্রমকারী ব্যক্তি কখনো হতাশ হয় না কিংবা কখনো বিফলে যায় না। সো সেই জায়গা থেকে তোমরা সবাই সাকসেসফুল হবা, এটা সবসময় আমার কাম্য থাকবে। আমি 2টা পয়েন্টে আলোচনা করব। ফার্স্টলি একটা পয়েন্ট এখানে আমি দাগিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে আপডেট ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে। আর সেকেন্ডলি আমি আলোচনা করব পাবলিক ইউনিভার্সিটির যে আপডেট ইনফরমেশন সেগুলো নিয়ে। তোমরা যারা পরে লাইভে অংশগ্রহণ করেছো, তারা একটু কাইন্ডলি আবার লাইভ ভিডিওটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, আর তোমাদের বন্ধুদের বেশি বেশি মেনশন করে দাও, যাতে তারাও ক্লাসে অংশগ্রহণ করে তারাও আজকের বিষয় যেগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা পায়। আসলে আমি প্রথমে বলে রাখছি যে আজকে কিন্তু ক্লাসে আমরা কিন্তু কোনো পড়াশোনা করব না, জাস্ট ইউনিভার্সিটির জন্য হলেও বা ইউনিভার্সিটিতে পড়ার যার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে কীভাবে সাকসেসফুল করতে হবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি। ঠিক আছে, আচ্ছা, এখন পর্যন্ত 300 জনের মতো তোমরা লাইভে অংশগ্রহণ করেছো, মাত্র 79 জন শেয়ার করেছো। আমি এত কষ্ট করে বারবার বলছি তোমাদের একটু শেয়ার করে দাও। এখানে শেয়ার করতে 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের কিন্তু ব্যাপার, জাস্ট একটা ক্লিক করে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখা। এই কাজটা একটু কষ্ট করে তোমরা করো, দেখি শেয়ার কতগুলো হয়। 300 জন তোমরা আছো, 300 জনের পক্ষে অ্যাটলিস্ট 300 জন শেয়ার যদি না করে, অ্যাটলিস্ট 250 জন তো শেয়ার এখানে হওয়া দরকার ছিল। আমি কথা বলছি বাট তোমরা শুনছো না বা ইম্পর্টেন্ট মনে করছো না। হ্যাঁ ভাইয়া, আমি এমডি মাহবুবুর রহমান বলেছে যে ভাইয়া ডিইউ নিয়ে কিছু বলেন। আমি সব ইউনিভার্সিটির
নিয়েই মূলত আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আর লাইভ ভিডিওটি একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দাও, কারণ তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, আমি তোমাদের বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, শেয়ার করো সবাই। একটু সমস্যা হতে পারে নেটের কারণে, হয়তো কথা এবং ভয়েসের মিল নাও হতে পারে। তোমরা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো সবাই, সব কিছু ঠিক হয়ে যাবে। নেটের কারণে হয়তো কথা। সবুজেরা বাংলা কমেন্ট পড়তে বলেছে। হ্যাঁ ভাইয়া, কমেন্ট পড়েছি। আচ্ছা, আমরা এখন কথা বলবো ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে, তারপর কথা বলবো পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। এখন আমি প্রথমে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেসিক্যালি তোমাদের তেমন কিছু বলার নাই, তবে আমি জাস্ট কিছু বিষয় তোমাদের শেয়ার করব। সেই বিষয়গুলো তোমরা একটু সংক্ষেপে আমার কাছ থেকে জেনে নাও। আসলে তোমরা অনেক সময় অনেক কোশ্চেনই কিন্তু আমাদের করে থাকো, এবং অনেক সময় অনেক ধরনের কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে বা সব কিছুর বেস করে আমি কিন্তু আজকে তোমাদের সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ধৈর্য সহকারে থাকো এবং আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে তোমরা শোনো, আশা করি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে যে ধারণা এবং আবেদন করতে যাওয়ার পূর্বে তোমাদের যে কনফিউশনগুলো সেগুলো দূর হবে। পাশাপাশি আরেকটা বিষয়, তোমরা যা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন যারা দেখছো এবং দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, তাদের এই স্বপ্নটা যাতে সফল হয় সে বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের সহযোগিতা করব। আমি চাই যে আজকে লাইভে যারা অংশগ্রহণ করেছো তোমরা সবাই একজন করে পাবলিকিয়ান হও। দিন শেষে যেন তোমরা বলতে পারো যে উই আর পাবলিকিয়ান, দিস ইজ আওয়ার বেস্ট অপশন ফর ইউ। কারণ আমরা চেষ্টা করবো আমাদের এই জায়গা থেকে এই অপরচুনিটি তোমাদের জন্য ওপেন করে দেওয়ার জন্য, যাতে তোমরা পরবর্তীতে এসে এইভাবে তোমাদের জায়গা থেকে পরবর্তী যে জেনারেশন যারা ভর্তি পরীক্ষা থাকবে তাদেরকে তোমরা যেন মোটিভেট করতে পারো এবং তাদেরকে নার্সিং করতে পারো এবং তাদের পাশে সহযোগিতার হাত দিতে পারো, এই প্রত্যাশা সবসময় থাকবে। এর জন্য কি সবাই একটু সাড়া দেবে না যে আসলে এমন প্রত্যাশা বা এমন চাওয়া আছে কিনা? যদি এমন চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে বা এ ধরনের মন মানসিকতা থাকে তাহলে একটু সাড়া দাও, তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে তোমাদের মনের ভিতরে একটা সৎ ইচ্ছা আছে বা সৎ উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটাকে সামনে রেখে কিন্তু তোমরা এই পড়াশোনা বা পরিশ্রমটা করছো। অনেকে বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। আর তোমরা লাইভে শেষে কেউ যাবা না, আমি বলে রাখছি যে তোমাদের জন্য শেষে একটা গিফট আছে, ইন্ডে একটা গিফট বক্স ওয়েট করছে। ওকে, তোমাদের লাইভের শেষে একটা গিফট বক্স তোমাদের জন্য ওয়েট করছে। সেই গিফট বক্স তোমাদের জন্য ওপেন করব, কেউ হতাশ হবে না, সবাই একটু থাকো। আমরা একটু অপেক্ষা করব, আমি আর বেশি সময় নেব না। আমি জাস্ট একটু ইনফরমেশন খুঁজছি, ওই ইনফরমেশন টিভি পাওয়ার পরে আমি তোমাদেরকে আপডেট সব দিয়ে দিচ্ছি। ওকে, এখন কথা বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির আপডেট তথ্যগুলো নিয়ে, সেইগুলো নিয়ে আমি মূলত আলোচনা শুরু করছি। এখন তোমাদের প্রথমে জানতে হবে অনেক কিছু এবং হাল ছাড়া যাবে না, সেই বিষয়গুলো মাথায় রাখো। তোমরা শুরু করো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো আমার শোনার চেষ্টা করবা। এখানে কিন্তু প্রথমে আমি বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে। এখন তোমরা জানো যে পাবলিক ইউনিভার্সিটি ভর্তির আগে আমাদেরকে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে বা মেন্টালিটি আমাদের চাপ প্রয়োগ করে কিন্তু তারা আমাদের ভর্তি করে নেয়। তোমরা হয়তো জেনে থাকবা যে তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া এটা মনে হয় এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আগে হচ্ছে, তারপরে হয়তো বা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে। এটা কিন্তু বিষয়টা এমনটা না। আমি যখন পরীক্ষা দিয়েছি তখনও কিন্তু এই পদ্ধতিটাই ছিল, আর ওই সময় কিন্তু আমাকেও এই ধরনের তোমাদের মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সো সেই সমস্যার সম্মুখীন থেকে আমি কিভাবে ওভারকাম করে আজ এই পর্যন্ত আসা, সেই বিষয়টা আমি পার্সোনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব এবং শেয়ার করব। এবং তোমরা মনোযোগ সহকারে শুনবা। যত
ট্র্যাজেডি থাকুক না কেন তোমার লাইফে, তুমি সেই ট্র্যাজেডি থেকে কিভাবে সামনে এগিয়ে যাবা এবং সব কিছুকে পিছিয়ে রেখে নিজের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যকে ফোকাস করে একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিভাবে চান্স পাবা, সেই সিক্রেট জিনিসটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। এবং তোমাদের পার্সোনালি কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। তোমাদের সব কোশ্চেনের আমি কিন্তু আনসার দেওয়ার জন্য মূলত আজকের এই লাইভে আসা। হয়তো আমরা ক্লাসের ভিতর, আমাদের ক্লাস যখন থাকে তখন কিন্তু আমি তোমাদের এইভাবে ইনফরমেশনগুলো বা এইভাবে আমি শেয়ার করতে পারি না, কারণ ওই সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ টাইমের একটা ব্যাপার স্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা সময় সংকুলনের কারণে আমরা বলতে পারি না। স্পেশালি এই জন্য আলাদাভাবে আজকের এই লাইভে অংশগ্রহণ করা। এর জন্য তোমরা সবাই কমেন্ট করো, আমি দেখছি যে আসলে কার কার কী ধরনের প্রশ্ন। আমি সবগুলো প্রশ্ন একটু এক নজর দেখে নিচ্ছি। ওকে, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির প্রাথমিক আবেদন চলছে, তোমরা জানো প্রাথমিক আবেদন কিন্তু কন্টিনিউ এখনও চলছে, চলমান আছে। সেই আবেদনের তারিখ কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আবেদনটা কিন্তু শুরু হয়েছে। তোমরা জানো কত তারিখ থেকে কত তারিখ, এটাও কিন্তু তোমাদের জানা আছে। আমি একটু সার্চ দিয়ে তারপরে দেখি, একটু তোমাদের দেখে জানাচ্ছি বিষয়টা। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রাথমিক আবেদন, এবং সেই আবেদনটা কিন্তু চলছে। তোমরা জানো যে চলমান আছে, এখন পর্যন্ত আবেদন চলছে। এবং সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো। কারো ছবি আপলোড হচ্ছিল না, কিংবা কারো টাকা পেমেন্ট হচ্ছে কি না হচ্ছিল না। অনেকে কনফিউশন আসো, ভাই আসলে আমি কোন সাবজেক্টগুলো আগে চয়েস দেব এবং কোন কলেজগুলোকে চয়েস দিলে আমার চান্স হবে, এই ধরনের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তোমাদের ভিতরে এখনও কনফিউশন। এখনও এগুলো নিয়ে তোমরা মনে করো যে পড়াশোনায় এক ধরনের বলা যায় পড়াশোনা থেকে দূরে। সেই কনফিউশনগুলোকে আমি দূর করে দেওয়ার জন্যে মূলত আজকে আবারও আসছি তোমাদের মাঝে। এর আগেও কিন্তু আমরা একটা লাইভে এগুলো নিয়ে কথা বলেছিলাম, তারপরও তোমাদের অনেকের সমস্যা থাকার কারণে আজকে কিন্তু আবারও লাইভে আসা। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন চলছে। এই আবেদনটা 14 আগস্ট পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে। তারপর এই আবেদন বন্ধ হওয়ার পরপরই কিন্তু শুরু হবে মূল তোমাদের ভর্তি হওয়ার প্রসেসিং। এখন এই আবেদন করার আগেই তোমাকে মাথায় রাখতে হবে যে আসলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করছো না পাবলিক ইউনিভার্সিটিকে ফোকাস করে পড়াশোনা করছো। এখন আমার যদি উদ্দেশ্য হয় আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হব, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, সেক্ষেত্রে কিন্তু আমার পড়াশোনার স্টাইলটা একদম আলাদা হবে। কিন্তু আমার যদি ড্রিমই থাকে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, সেক্ষেত্রে পরিশ্রমের কিছু দরকার নাই। জাস্ট তোমার রেজাল্ট ভালো হলেই হবে। রেজাল্ট যদি তোমার ভালো থাকে, তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা কলেজে সুন্দরভাবে পড়তে পারবা, এত তোমার প্যারা নিতে হবে না। কিন্তু যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছ বা চাও, তাদের কিন্তু একটু বাড়তি প্যারা থেকেই যায়। তাদেরকে কিন্তু এই বাড়তি প্যারা নিয়েই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। এখন আমি কথা বলবো যে তাহলে কি পাবলিক ইউনিভার্সিটি চাইতে ন্যাশনাল খারাপ, কিংবা ন্যাশনাল চাইতে পাবলিক ইউনিভার্সিটি খারাপ? এই কোনটা বেটার, এটা কিন্তু তোমরা কোশ্চেন করতেই পারো। আমি জানি যে ম্যাক্সিমাম তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে যে ভাই আসলে কি করব বা কোনটা আমার জন্য ভালো। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আসলে কোনটা কি হবে এইগুলো নিয়ে আমি মূলত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন আমি প্রথমে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে। আচ্ছা, তোমার দেখো, পরিশ্রম ছাড়াই তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা। এখানে পরিশ্রম বলতে আমি বুঝাচ্ছি যে এখানে ভর্তি পরীক্ষা তোমার দেওয়া লাগছে না, এই ভেজালটা নাই। তারপর তোমাকে কোনো একটা জায়গায় গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে বা ফর্ম ফিল আপ করে ঘুরে ঘুরে যা পরীক্ষা দিয়ে তোমাকে অংশগ্রহণ করে ভর্তি হতে হচ্ছে না, এমনটাও কোনো চাপ নেই। এখন এই যে একটা সুযোগ সুবিধা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিউজ পরিমাণ সাবজেক্ট আছে, পপুলার সাবজেক্ট। তোমার ইকোনমিক্স বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, যার যে সাবজেক্ট, বিবিএর অনেক সাবজেক্ট, ব্যাংকিং,
অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। সো তোমরা যদি ইচ্ছা করো যে আমি ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, আমার পাবলিক ইউনিভার্সিটিতে বা এগুলোর জন্য আলাদাভাবে পড়াশোনা করার ইচ্ছা নাই, আমি রিল্যাক্স একটা লাইফ পার করব, তাদেরকে আমি বলবো যে এই যে ছোট থেকে ক্লাস 1 থেকে এই যে 12 অর্থাৎ 12 বছর আমাদের লং একটা জার্নি শুধু কি পড়াশোনার সঙ্গেই। আমরা যদি হিসেব করতে যাই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত অর্থাৎ এক প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 12টা বছর কিন্তু আমাদের পড়াশোনার সঙ্গেই থাকতে হয়েছে। এখন এই পড়াশোনার সঙ্গেই আমরা আছি, পড়াশোনার সঙ্গেই আমরা চলমান, কিন্তু এই যে শেষ পর্যায়ে এসে যদি এই পড়াশোনাটাকেই বাদ দিই, পড়াশোনাটাকে যদি ভেজাল মনে করি, তাহলে বিষয়টা কেমন হয় তোমরা নিজেরাই বলো তো। তোমাদের আমি কাছে আনসারটা চাচ্ছি, আসলে বিষয়টা কেমন? মানে 12 বছর পড়াশোনা করে আসার পর পড়াশোনার প্রতি যদি আমাদের অনীহা সৃষ্টি হয়, তাহলে বিষয়টা কেমন হয় তোমরা একটু নিজেরা জানাও। তোমরা একটু বিষয়টা জানাও যে আসলে বিষয়টা কেমন হতো। সবাই একটু রেসপন্স করবো। আমরা কিন্তু, আমি প্রথমে বলেছি, আজকে কিন্তু ক্লাস মানে কি তোমাদের সঙ্গে আমি গল্প করব, তোমাদের অনেক ইনফরমেশন দিব, অনেক কিছু ধারণা দিব, এগুলো আজকে কিন্তু মানে আমি বারবার বলছি যে আজকে এই বইয়ের ভিতর থেকে বা বই নিয়ে এগুলো বা এর ভিতরে কোনো পড়াশোনা নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। আমি প্রথমেই বলে দিয়েছি আজকে শুধুমাত্র কথা হবে দিক নির্দেশনামূলক, মোটিভেশনালমূলক এই ধরনের, ঠিক আছে? সো সবাই সেই জায়গা থেকে আমি বলবো যে কোশ্চেন করতে ভুল করবে না, খুবই বাজে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তাই। লাইফে যদি আমরা একটা, আমি কি বলবো, লাইফে যদি আমি এত বছর 12টা বছর আমি পড়াশোনা করে আছি, আর এই যে 3 মাস বা 4 মাস যদি আমি পরিশ্রম করে আমি যদি একটা ভালো জায়গায় যদি আমার স্থানটা করে নিতে পারি, তবে কিন্তু আমার এই 12 বছর পড়াশোনার করার কিন্তু সার্থকতা। আমি 12 বছর পড়াশোনা করে এসে যদি একটা ভালো একটা জায়গায়, ভালো একটা ইউনিভার্সিটিতে যদি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সৌভাগ্য বা অর্জন করতে পারি, তবে কিন্তু আমার 12 বছরের পড়াশোনা কিন্তু সার্থক। অনেকেই বলতে পারো যে ভাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তারা কি সার্থক না? তারা অবশ্যই সার্থক, আমি তাদেরকেও রেসপেক্ট করি, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকেও রেসপেক্ট করি, কিন্তু তাদের ভিতর এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিতর অনেকটাই মানে পার্থক্য তোমরা দেখতে পারবা। পার্থক্যটা এরকম, কারণ আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের মানসিকভাবে অনেকগুলো বিষয় মাথায় নিতে হয় যেগুলো আমাদের পড়াশোনার সময় অনেকটা ব্যাঘাত সৃষ্টি করে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করবা তখন দেখবা ফ্যামিলির, আমাদের জানি ম্যাক্সিমাম ফ্যামিলি আমাদের অবস্থা খুব ভালো না, সেক্ষেত্রে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে হয়তো কাজ করতে হবে কিংবা কোথাও জব করতে হবে, পার্ট টাইম হোক বা ফুল টাইম হোক, আমাকে কিন্তু জব করতে হবে। সেক্ষেত্রে যদি আমি পড়াশোনার পাশাপাশি যদি জব করতে যাই তখন কিন্তু আমার পড়াশোনাটা ভালো হবে না, পড়াশোনাও ভালো হবে না, তখন কিন্তু পড়াশোনার উপর বাড়তি একটা প্রেশার তৈরি হবে। সেক্ষেত্রে পরবর্তীতে আমি যখন ফিউচারে একটা ভালো কেরিয়ার করতে যাব তখন কিন্তু আমার এই ল্যাগটা, এই মানে শূন্যতাটা কিন্তু থেকে যাবে, পড়াশোনাটা আমি পারফেক্টলি করতে পারবো না, গ্যাপ থেকে যাবে। কিন্তু আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে কষ্ট করে এই 4 মাস বা 5 মাস যদি পরিশ্রম করে একটা সিটকে মানে ছিনিয়ে নিতে পারি বা একটা সিটকে যদি দখল করতে পারি, তার ফল আমি 4টা বছর বা 5টা বছর উপভোগ করতে পারবো। বিষয়টা এমন, কারণ তোমরা জানো যে ম্যাক্সিমাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে হল নাই, অর্থাৎ শিক্ষার্থীদের থাকার জন্য সুব্যবস্থা নেই বা আবাসিক ব্যবস্থা নাই। এইটা থেকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা বঞ্চিত। কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, তবে তারা 100% সুযোগ সুবিধাগুলো দিতে পারে না, অনেক সময় অনেক কারণে সেগুলো বন্ধ থাকে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে পাবলিক ইউনিভার্সিটির তোমরা দেখবা যে আবাসিক ব্যবস্থা অনেক ভালো। তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শতভাগ কিন্তু আবাসিক সুবিধা, মানে যত হলের যতটা সিট ওদের হচ্ছে স্টুডেন্টও ততগুলো, ঠিক আছে? সো এখানে হলের বাইরে কেউ থাকে না। তারপর আমাদের রাজশাহীর ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি তোমরা দেখো, এখানে 17টা হল আছে। সো এখানেও দেখো যে ম্যাক্সিমাম হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু ক্যাম্পাসে থাকে, আবাসিক হলে থাকে। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবাসিক সুব্যবস্থা আছে। এই আবাসিক সুব্যবস্থা থাকার একটা সুফল হচ্ছে কি, তোমার
ইকোনমিক্স অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে তুমি কিন্তু সাশ্রয়ী হচ্ছ। এক্ষেত্রে পরিবার থেকে তোমাকে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু নিতে হচ্ছে না। তুমি যদি টিউশনি একটা করাও কিংবা ২টা টিউশনি চালাও, মোটামুটি তুমি ভালো চলতে পারবা এবং ফ্যামিলিকেও এফোর্ট দিতে পারবা, কোনো সমস্যা হবে না। তারপর একটা বিষয়, বিভিন্ন পরীক্ষার সময় বা সেমিস্টার ফি বলো, বার্ষিক পরীক্ষার ফি বলো বা এক্সট্রা যে ফিগুলো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাকে কিন্তু কোনো মার্সি করবে না, মাস্ট বি দিতে হবে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে যে পরিমাণ টাকা তোমাকে নিতে হয়, এখানে গভর্নমেন্ট থেকে সে টাকাটা পেমেন্ট করে, তোমার কাছ থেকে শুধু নামমাত্র কিছু টাকা নেবে। এই দিকগুলো তোমরা এই ফিচারগুলো পাবা। আর একটা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতে যাবা তখন দেখবা তোমার একটা পরিবেশের দরকার পড়ে, মানে বিশাল একটা মাঠ কিংবা উন্মুক্ত একটা যদি জায়গা থেকে একটা ভালো লাগা কাজ করবে। এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো তো হয়তো বা অত বড় মাঠ কিংবা অত বিশাল একটা জায়গা পাওয়া যায় না। এক্ষেত্রে তোমরা যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাও, সেখানে কিন্তু তুমি একটা ক্যাম্পাসেই দেখবা অনেক বড় জায়গা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দিকে যদি তাকাও, দেখতে পারবা যে কত সুন্দর কিংবা কতটা বড় এই বিষয়গুলো থাকে। আর একটা বিষয়, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি একই জায়গায় অনেক ধরনের ক্লাব কিংবা সংগঠনের সঙ্গে মেশার সুযোগ পাবা না, কিংবা ওই ধরনের অপরচুনিটিগুলো এক জায়গায় পাবা না। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির একই ক্যাম্পাসে তুমি সেখানে তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও, বিসিএস এর জন্য বিসিএস কোচিং করতে পারবা, এটা আছে। তারপর তুমি যদি লেখালেখি করতে চাও, লেখকদের জন্য সংগঠন আছে। তুমি যদি ডিবেট পছন্দ করো, তোমার জন্য ডিবেটের সংগঠন আছে। তুমি যদি মিউজিক পছন্দ করো, মিউজিকের সংগঠন আলাদা আছে। তুমি যদি নাচে ভালো পারো, নাচের সংগঠন আলাদা আছে। কি তুমি যদি চিত্র শিল্পী হতে চাও, আঁকাকি করতে চাও, তার জন্য আলাদা সংগঠন আছে। এবং আমি যদি বলি যে কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য তুমি নিজের কেরিয়ার সচেতন যদি হয়ে থাকো, তাহলে সেখানে তুমি কেরিয়ার ক্লাব পাবা, কেরিয়ার বিল্ড ক্লাব পাবা। সো এই যে এত অপরচুনিটি একটা জায়গায়, সেটা হচ্ছে শুধুমাত্র এই পাবলিক ইউনিভার্সিটিতে সম্ভব। এখন তোমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর একটা পাবলিক ইউনিভার্সিটি। এখন এতগুলো কথার পরে এখন তোমরাই বলো তোমার কাছে বেস্ট অপশন কোনটা। মানে আমার এই কথাগুলোর ভিত্তিতে তুমি কোনটাকে চুজ করবা। সবাইকে বলবো, সবাই একটু রেসপন্স করবা যে ন্যাশনাল ইউনিভার্সিটিকে চুজ করবা এখন, না পাবলিক ইউনিভার্সিটিকে চুজ করবা। সবাই একটু কমেন্টে সাড়া দাও। সবাই একটু সাড়া দিই, আমরা দেখি আসলে কে মানে কোনটাকে চুজ করো তোমরা। তারপর আমি আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আমি দেখতে পাচ্ছি সবারই এখন ড্রিম পাবলিক ইউনিভার্সিটি। আর একটা বিষয় হচ্ছে কি, তোমরা জানো যে আমরা যখন গ্রাজুয়েশনের পর্যায়ে চলে যাই, অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট পাস করার পরপরই যখন আমরা অনার্সে ভর্তি হই, তখন কিন্তু আমার পরিবারের কাছে অনেক বড় মাপের বা অনেক মানে বড় একজন ব্যক্তি হিসেবে কিন্তু হই। কারণ তখন আমাদের ভিতরে বা আমাদের মানে উপরে অনেক ধরনের কিন্তু দায়িত্ববোধ চলে আসে। সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে অনেক ধরনের কিন্তু ঝুঁকির সম্মুখীন হতে হয়, মানে অনেক মেন্টালি প্রেশার নিতে হয়। এখন যদি তোমাকে ওইগুলো একটা পরিবেশ থেকে যদি তুমি ভালো সুযোগ সুবিধাগুলো পাও, তখন পরিবারের ওই চাপটা কিন্তু তোমার উপর থাকবে না, তুমি অনেস্টলি কাজগুলো করতে পারবা, সমস্যা হবে না। এখন আসি আসলে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিকে আমাকে যে প্রথমে ভর্তি হতে হচ্ছে বা আমাকে ভর্তি ফর্ম তুলতে হচ্ছে, এই বিষয় সম্পর্কে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো এখন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে প্রথমত কেনই ভর্তি হতে হবে, কারণ আমরা কেউই জানি না যে আসলে আমার পাবলিক ইউনিভার্সিটিতে 100% চান্স হবে কি না। আমরা কি জানি, কেউ কি মানে বলতে পারবা যে আমি 100% পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো? এমন কেউ আসো এই আমাদের লাইভ যারা দেখছো, এমন কেউ আসো যে বলতে পারবা যে বুকে হাত দিয়ে যে ভাই আমি 100% চান্স পাবো পাবলিক ইউনিভার্সিটিতে? যদি পারো তাহলে ইয়েস লিখবা, আর যদি না পারো নো। ওকে, তাহলে স্টার্ট। যদি পারো ইয়েস, আর যদি না পারো নো, দ্রুত কমেন্ট করবা। নো, ইয়াসমিন আক্তার বলেছে নো।
নেক্সট কেউ? আব্দুল কাদের বলেছে ইয়াস। এমডি মাহবুবুর রহমান বলেছে ইয়াস। ও, এমনি রুবেল মিয়া বলেছেন ইয়াস। দেখি আর কে আছে। উম্মে দিয়ানা বলেছেন নো। মেঘবালিকা নো। মাকসুদা বলেছেন নো। মাহমুদ আক্তার মিম বলেছে আমার সেলফ কনফিডেন্স নাই। এমডি কাউসার ইসলাম সজীব বলেছেন ন্যাশনাল। সুমাইয়া জামান বলেছে যে ভাই আত্মবিশ্বাস থেকে বলা যায় পারবো, কিন্তু ভাগ্য বলেও একটা জিনিস আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু লজিক্যালি জিনিস বলবো, হয়তো তোমাদের কাছে একটু ভিন্নতা মনে হয়। আচ্ছা, আমি পরিশ্রম করছি, পরিশ্রম করার পর যদি আমার চান্স হয় তখন কিন্তু আমি বলবো আমার ভাগ্য ভালো। কিন্তু আমি পরিশ্রম করছি না, আমার চান্স হচ্ছে না, বা পরিশ্রম ছাড়া আমি চান্স পাচ্ছি না, তখন আমি কি বলবো আমার ভাগ্য খারাপ? কখনোই না। বিষয়টা হচ্ছে আমরা পরিশ্রম মানে যেমন করি ফলটা কিন্তু ঠিক তেমনটাই পাই। এখানে আমরা ভাগ্যকে শুধু হয়তো একটা আমাদের বিশ্বাস থেকে এই ভাগ্য কথাটা আমরা বারবার বলে থাকি। তো আমি বিশ্বাস করি মূলত যে আমাদের যদি সেই আত্মবিশ্বাসটা থাকে এবং সেইভাবে যদি আমি সৎভাবে পরিশ্রম করি, ইনশাল্লাহ আমি ভালো ফলটাই পাবো। এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রাথমিক আবেদন কেন করবা, এটার একটাই যুক্তিসঙ্গত কারণ যে ভাই আমি আমার নিজের কনফিডেন্স, ফুল কনফিডেন্স নাই যে আমার পাবলিক ইউনিভার্সিটিতে একটা চান্স মানে সিট আমার কনফার্ম হবে। নাই, আমার যেহেতু নিজের কনফিডেন্স নাই, সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যাকআপ হিসেবে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। মানে এটা তোমার ব্যাকআপ। মানে বাই দ্য ওয়ে, কোনো কারণে যদি তোমার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হয়, যাতে তুমি পরবর্তীতে ওই বছরটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, এই সুযোগটা হাতে রেখে তোমাকে এই পাবলিক ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন যেহেতু চলমান, এক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, যাদের জিপিএ 10-এর নিচে, বিশেষ করে যারা সায়েন্সের, তারা মানে স্বনামধন্য কোনো সরকারি কলেজে চুজ দিবা না। যদি চুজ দাও, একদম নর্মাল সাবজেক্টগুলো আগে দেবা। তোমরা সাবজেক্ট চুজের ক্ষেত্রে কিন্তু একটা মানে কাজ করো, সেটা হচ্ছে আমি জানি যে অনেকের 9 পয়েন্ট, কিন্তু সে কি করে 9 পয়েন্ট নিয়ে সে ইংলিশ নিয়ে পড়ার স্বপ্ন দেখে। মানে পয়েন্ট হচ্ছে 9, সে একটা ভালো কলেজে কি নিয়ে পড়বে, ইংলিশ নিয়ে পড়বে। কিন্তু এই যে ইংলিশ যে তুমি ফার্স্ট চুজ দিলা বা চয়েস লিস্টে দিলা বা ভালো একটা কলেজ দিলা, তোমার পয়েন্ট জিপিএ কম, কি হবে, তোমার ফার্স্ট মেরিটে রেজাল্ট আসবে না। এখন ফার্স্ট মেরিটে যদি তোমার রেজাল্ট না আসে, তাহলে কি ওই আসনগুলো কি ফাঁকা থাকবে? ফার্স্ট মেরিটের সময় যাদের মানে কন্ডিশন অনুযায়ী ফিল আপ হবে, তাদেরকে কিন্তু নিয়ে নেবে। সেক্ষেত্রে ভালো ভালো সাবজেক্ট, ভালো কলেজ কিন্তু আগেই ফিল আপ হয়ে যাবে। এখন তুমি যে তোমার যে একটা মিস্টেক হয়ে গেল, তোমার পয়েন্ট কম, তারপর ভালো কলেজ দিচ্ছ, ভালো সাবজেক্ট দিচ্ছ চুজ, কিন্তু যখন আসলো না, তখন তোমাকে কি করতে হবে, আবার একটা ঝামেলা, আবার কি করতে হবে, আবেদন করতে হবে বা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তি করতে করতে দেখা যাবে যে তুমি ভালো কোনো সাবজেক্টই পাচ্ছ না। সাবজেক্ট একটা অ্যাটলিস্ট পাবাই, এটা নিশ্চিত, কিন্তু ভালো কোনো সাবজেক্ট পাচ্ছ না। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভোগান্তিটা কিন্তু আরও বেড়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব, যারা বিজ্ঞান বিভাগের আছো, তারা 10 পয়েন্ট যাদের আছে, তারা মানে ভয়ভীতি ছাড়াই সরকারি কলেজগুলোকে চয়েস দিবা এবং ভালো সাবজেক্টগুলোই আগে রেখে সিরিয়াল মেনটেন করে চয়েস দিবা। এখন যাদের এই যে 9-8 থেকে 9-এর ভিতরে যাদের রেজাল্ট, বা 9 থেকে 10-এর নিচে যাদের রেজাল্ট, তারা কি করবা, 9 থেকে 10-এর ভিতরে নিচে যাদের রেজাল্ট, অর্থাৎ 8 থেকে 9-এর উপরে কিংবা 10-এর নিচে যাদের রেজাল্ট, তারা একটা কাজ করবা, তারা হচ্ছে উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে কিংবা এই ধরনের যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোকে চয়েস দেবা। এক্ষেত্রে তোমরা একটা মাথায় জিনিস রাখবা, সেটা হচ্ছে যে নর্মাল সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমার ফার্স্ট মেরিটেই তোমার যেন সাবজেক্ট আসে। আর ফার্স্ট মেরিটে যদি তোমার সাবজেক্ট আসে, সেই ক্ষেত্রে একটা উপকার হবে, সেই উপকারটা হচ্ছে তুমি পরবর্তীতে যখন মানে যে সাবজেক্ট পেয়ে ভর্তি হবা, পরবর্তীতে তোমার মাইগ্রেশন করা কিন্তু অপশন থাকবে। মানে যদি একটা নর্মাল সাবজেক্ট আসে, পরবর্তীতে মাইগ্রেশন হয়
হয়তো বা ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে। এখন আসি হচ্ছে মানবিকের ক্ষেত্রে। মানবিকের যারা আছো তারা 9.50 ঊর্ধ্বে যাদের রেজাল্ট 9.50 ঊর্ধ্বে যাদের রেজাল্ট আছে তারা কি করবা, তারা হচ্ছে স্বনামধন্য জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস করবা এবং টপ সাবজেক্টগুলো তারা চয়েস লিস্টে দিবা। এবং 8 থেকে 9.50 যাদের রেজাল্ট আছে তারা কি করবা, তারা হচ্ছে মানে 8 থেকে 9 পয়েন্টের ভিতর তারা হচ্ছে সেম কাজটাই করবা, নর্মাল কলেজগুলোকেই চয়েস লিস্ট দিবা এবং গভর্নমেন্ট কলেজ দিবা, ঠিক আছে, কিন্তু নর্মাল যেন কলেজ হয় সেগুলো, এবং সেখানে তোমরা সাবজেক্টগুলো সেম বিজ্ঞানের মতো নর্মাল সাবজেক্টগুলো দিয়ে শুরু করবা। আর কমার্সে যারা আছে বাণিজ্য বিভাগে তাদের ক্ষেত্রেও আমি সেম বলবো, তাদের ক্ষেত্রে হয়তো একটু সুযোগ সুবিধা বেশি আছে, কারণ বাণিজ্যের স্টুডেন্ট কম থাকে এবং আসন সংখ্যা ভালোই আছে। সো তারা মানে অ্যাটলিস্ট 9 পয়েন্টের উপর থাকলে তারা টপ কলেজগুলো দিয়ে তোমরা ভর্তি কনফার্ম করবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির মানে যেটুকু তথ্য সেটুকু। তোমরা অনেকে কোশ্চেন করেছো যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় আমি যখন চয়েস দেবো তখন কয়টা কলেজ চয়েস দেবো। তোমরা যখন ফার্স্ট চয়েস দিবা তখন একটা কলেজে তুমি চয়েস দিতে পারবা, সমস্যা নেই, একটা কলেজে চয়েস দিতে পারবা। এবং এই চয়েসের ভিত্তিতে যদি তোমার সাবজেক্ট আসে সেইটা কি করতে হবে, তোমার চয়েস দেওয়ার পর ওই কপি সহ যদি সাবজেক্ট আসে সেই কপি সহ কী করতে হবে, ওই কাগজ পরবর্তীতে তোমাকে ডিপার্টমেন্টে অর্থাৎ যে কলেজে আছে সেই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ মানে তোমার অনলাইন কপি প্লাস পেমেন্টের বিল যে কাগজ থাকে সেই সঙ্গে তার সঙ্গে এইচএসসি এবং এসএসসির মার্কশিট এগুলো অ্যাটাচ করে কলেজে জমা দিতে হবে। যদি এগুলো প্রসেসিং নোটিশে যদি না থাকে তাহলে হয়তো অনলাইনে পেমেন্ট করলে এবছর হবে, এমনটা সিস্টেম আছে। তোমরা এই কাজটা করবা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, এবং পরবর্তীতে যারা ফার্স্ট মেরিট লিস্টে চলে আসবে তারা ভর্তি হয়ে যাবা, তারপর সেকেন্ড মেরিট লিস্ট একটা দেবে, তারপর থার্ড মেরিট দেবে, এবং এক্ষেত্রে যাদের আসবে তারা ভর্তি হয়ে গেলা। কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড মেরিট পর্যন্ত যাদের আসলো না তাদের পরবর্তীতে কি করবে, ফার্স্ট রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলিজ দেবে, এই দুইটা রেজাল্ট পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে কিন্তু তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং পরবর্তীতে যাদের আসলো না, ফার্স্ট রিলিজে আসলো না, সেকেন্ড রিলিজে আসলো না, আসলে তারা কি করবে, তারা আবার নতুনভাবে 5টা কলেজ চয়েস দিতে পারবা। তারা পরবর্তীতে যাদের কোনো কলেজেই প্রথমে আসলো না তারা পরবর্তীতে নতুনভাবে 5টা কলেজ চয়েস দিতে পারবা, এবং 5টা কলেজে তোমরা সাবজেক্ট আবার নতুনভাবে চয়েস দিতে পারবা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তোমরা যদি এদিকেই এই টেকনিকটা কাজে লাগাও তাহলে পরবর্তীতে তোমাদের ওই রিক্সের ভিতরে যেতে হবে না, কারণ তোমরা জানো যে ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট এগুলো দেওয়ার পরে আসন সংখ্যা কিন্তু এমনিতে কমে যাবে, কারণ ভালো ভালো সাবজেক্ট এবং ভালো ভালো কলেজগুলো আগে কিন্তু বুকিং হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন থার্ড মেরিট কিংবা পরবর্তীতে যখন তোমরা আবার চয়েস দিতে যাবো তখন কিন্তু আসন সংখ্যা মানে সামান্য কিছু থাকবে, সেই ক্ষেত্রে যেখানে যে কলেজটা আসবে তোমার দেখবে সাবজেক্ট ভালো পাবা না। এই ক্ষেত্রে যদি তুমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারো পরবর্তীতে তোমাকে কিন্তু ওই সাবজেক্ট নিয়ে নর্মাল সাবজেক্ট নিয়ে পড়তে হবে, এবং ওই সাবজেক্ট নিয়ে পড়ার পর হয়তো বা জবের সেক্টরে কিংবা অন্যান্য জায়গায় হয়তো বা তোমাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হবে, মানে সাবজেক্টের একটা ভ্যালু আছে, এটার সম্মুখীন পরবর্তীতে হতে হবে। এই জন্য এইগুলো মানে তোমার ফিউচার প্ল্যানটাকে সামনে রেখে তোমরা সাবজেক্টগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবা। আশা করি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই তথ্যটুকু বুঝতে পেরেছো। যদি এগুলো ক্লিয়ার হয়ে থাকো সবাই একটু ডান লেখো, তাহলে আমরা পাবলিক ইউনিভার্সিটির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা লাইভ বেশি লং করতে চাচ্ছি না, ঠিক আছে। যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা হয়ে যায় তাহলে তোমরা একটু ডান লেখো, আমি যদি ডান লেখো তাহলে বুঝতে পারবো যে আমি পাবলিক ইউনিভার্সিটির বিষয় নিয়ে তখন আলোচনা করব, ঠিক আছে। সবাই একটু বলো, যদি হয়ে যায় সবাই ডান লিখবা। এমনি রনি বলেছেন আজিজুল হকে 8.53 আসবে কি, যদি সায়েন্স হয় আসার সম্ভাবনা প্রথমত খুবই কম, আর যদি মানবিক হয় তাহলে সেকেন্ড মেরিট এদিকে আসতে পারে, এইরকম আর কি। তবে 9 পয়েন্টে যারা আছে তারা কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট পাবার সমস্যা নেই, আর যাদের হচ্ছে 9-এর নিচে বা 8-এর নিচে তারাও সাবজেক্ট পাবা, কিন্তু নর্মাল সাবজেক্ট পাবা, হতাশ হওয়ার কিছু নেই, তারাও সাবজেক্ট পাবা, ঠিক আছে। সো এটা নিয়ে এত প্যারা নিয়ে লাভ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে হবে, ভর্তি হয়ে থাকো, কিন্তু তোমার ফোকাসটা যেন পাবলিক ইউনিভার্সিটিতে হয়, যাতে কষ্ট করে একটা সিট অর্জন করে নিতে পারো এবং দিন শেষে যেন একটা পাবলিকান হতে পারো, এই প্রত্যাশা থাকবে সবার, এটা সবাই মাথায় রাখবা। আর যারা পরে যাচ্ছ তারা একটু লাইভ ভিডিওটি আবার শেয়ার করো, যদি শেয়ার না করা থাকে শেয়ার করো, আর যদি শেয়ার করা থাকে তাহলে আর শেয়ার করার দরকার নেই, বন্ধুদের মেনশন দাও, ঠিক আছে। ওকে,
এখন তোমরা অনেকেই কথা বলছো যে আসলে ভাইয়া ভাই 7 কলেজে কি এক্সাম আলাদা আলাদা? ও আচ্ছা, লামিয়া আক্তার সুবর্ণ ভালো একটা কোশ্চেন করেছে। 7 কলেজটা আমি এখানে মানে বাদই দিয়েছি, এটা আমার 7 কলেজ নিয়ে একটু কথা বলা দরকার ছিল। 7 কলেজ, আচ্ছা 7 কলেজের ব্যাপারটা হচ্ছে এরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7টা কলেজ আছে। সেই কলেজে ওরা হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতনই, আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আন্ডারে নিয়ে এসে পরীক্ষা নেয়। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওটা, অর্থাৎ এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু ওটা কিন্তু ঢাবি না বা ঢাকা বিশ্ববিদ্যালয় না, মাথায় রাখতে হবে। ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা সেক্টর, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বীকৃতি না। ঠিক আছে, জাস্ট ইট। এখন সেই ক্ষেত্রে 7 কলেজের সিস্টেমটা এরকম, তোমরা জানো যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যাদের যাদের অ্যাডমিট কার্ড আসবে, যারা যারা পরীক্ষা দিবা, তাদের কী হবে, গিয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে 7 কলেজের পরীক্ষা কোশ্চেন খুবই ইজি হয়, তোমরা মোটামুটি পাস করতে পারলে কিন্তু পড়ার সুযোগ পাবা, এটা একটা ব্যাপার থাকে। জাস্ট ইট, এর জন্য আলাদা তোমার পড়াশোনা করতে হবে না। তোমরা যদি অ্যাডমিশন টেস্ট এগুলো পড়াশোনা করো, এনাফ। ওকে, 7 কলেজ নিয়ে আমার 7 কলেজের আসন সংখ্যা কিন্তু কম, সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই। এখন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টপিক টুডে আওয়ার লাইভ ক্লাস। ওকে, আচ্ছা আমি এখানে আরেকটু হিন্টস দিয়ে রাখি, যাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা আলাদা যদি স্পেশালি কোনো কোশ্চেন থাকে, স্পেশালি কিছু যদি জানার থাকে, আমাকে পার্সোনালি ইনবক্সে নক দিও। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্টে না, আমাকে একটা রিকোয়েস্ট দিয়ে রাখো। আমার টাইম লাইনে কিন্তু আমি সব ভর্তির আপডেট ইনফরমেশন কিন্তু সবার আগে দিয়ে থাকি, এবং সেটা একদম 100% বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য। সো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো, আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো এবং সবার উত্তর মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপিক আপাতত স্টপ করে রাখছি, আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। এই যে পাবলিক ইউনিভার্সিটির যে কথাগুলো বললাম আমি, যে তোমাদের যে ভালো দিকগুলো বললাম এইগুলো, আর একটা ব্যাপার হচ্ছে যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশুনো করবা, তোমার ক্ষেত্রে যেটা হবে, তোমার ফ্যামিলিতে কিংবা তোমার আশেপাশে তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন, সবার মাঝে তোমার একটা আলাদা আইডেন্টি থাকবে। কারণ তোমরা দেখবা তোমাদের এলাকায়, যদি তোমার ইউনিয়ন পরিষদে যদি তাকাও, তুমি সর্বোচ্চ পাবলিক অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন স্টুডেন্টকে মাত্র খুঁজে পাবা 4 থেকে 5 জন কিংবা 6 জন, এইরকম, মানে রেয়ার। সো একটা ইউনিয়নে ধরো 30,000 50,000 জন বা 1 লাখের মতো মানুষ থাকে, সেখান থেকে মাত্র 4 থেকে 5 জন কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য পায়। অনেক ইউনিয়নে আছে কেউ হয়তো মানে এই সুযোগটাও পায় না। সো আমি বলবো যে এই যে একটা এত বড় একটা এক্সট্রা তোমাদের মানে আইডেন্টি, আমি বলবো, কারণ তোমরা জানো যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবাই একটা রেসপেক্টের জায়গা থেকে দেখে, এবং সব জায়গায় তাদের একটা অন্যরকম একটা প্রায়োরিটি আছে বা অন্যরকম একটা চাওয়া থাকে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি বলবো তোমাদের হাতে যেহেতু অপশন আছে, সো ভাই এবং আপু যারাই আছো, তোমরা এই সুযোগটা মিস করো না। আমি মানে আবারও বলছি যে তোমাদের হাতে যদি 2 মাস বা 3 মাস সময় থাকে, তুমি এই 12 বছর পড়াশোনা, এত কষ্ট করে পড়াশোনা করে আসছো, না খেয়ে স্কুলে থাকা, 4 ঘন্টা 5 ঘন্টা মানে ক্লাস করা, হেঁটে হেঁটে কলেজে যাওয়া, হেঁটে হেঁটে হাই স্কুলে যাওয়া। সো এই অ্যাডমিশন টেস্টে তোমাকে হাঁটতেও হচ্ছে না, দৌড়তে হচ্ছে না, তুমি জাস্ট রুমে পড়াশোনা করবা 2 থেকে 2.5 মাস 3 মাস। এরপর কারণে তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও বা পাবলিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট হতে পারো, তাহলে বিশ্বটা কতটা আনন্দের হবে তুমি নিজে সেদিন বুঝতে পারবা, যেদিন তুমি নিজে চান্স পাবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমি কথা বলছি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তোমরা জানো যে এবার 2টা পদ্ধতিতে কিন্তু হয়ে যাচ্ছে, একটা হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে, আর একটা কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেবে যে কটা ইউনিভার্সিটি, যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির পাশাপাশি আছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরকম কয়েকটা ইউনিভার্সিটি শুধুমাত্র আলাদাভাবে পরীক্ষা নেবে, আর বাকি 20টা ইউনিভার্সিটি গুচ্ছ পদ্ধতিতে অর্থাৎ গুচ্ছের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন গুচ্ছের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে মানবিক এবং কমার্সের যারা আছে সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছো, এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হবে, তাদের
ক্ষেত্রে হয়তো একটু জিপিএটা বেশি লাগতে পারে, এই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে আমার মনে হয় তারাও পরীক্ষা দিতে পারবে, সমস্যা নাই। এখন গুচ্ছ পদ্ধতির জন্য তোমাদের মানে কিভাবে পড়াশোনা করতে হবে এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলছি, অনেকবার কোন টপিকগুলো পড়বা বা কোন বিষয়গুলো নিয়ে পড়বা। আসলে আমি আজকে টপিকগুলো ওইভাবে দিচ্ছি না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলো অধ্যায় ভিত্তিক টপিক দেওয়া আছে। মানবিকের জন্য কি পড়তে হবে, তারপর হচ্ছে দেয়া আছে বিজ্ঞান বিভাগের জন্য কি কি টপিক পড়তে হবে, তারপর একটা দেওয়া আছে কমার্সের জন্য অথবা বাণিজ্য বিভাগের জন্য কি কি টপিক পড়তে হবে, আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। সো তোমরা যদি চাও যে আমি আজ থেকে শুরু করব আমাদের পাবলিক ইউনিভার্সিটির মিশন, আমি এখন থেকে শুরু করব, তাহলে তোমরা সে কাজটা করতে পারো। আমার এই যে দেখো যে ভিডিওর ডেসক্রিপশনে বক্সে কিন্তু আমি দিয়ে রাখছি যে আওয়ার ওয়াল ফ্রি ক্লাস লিঙ্ক, ওখানে দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ওখানে যতগুলো অ্যাটলিস্ট 50 থেকে 60টা ফ্রি লেকচার আছে, অনেক ইম্পর্ট্যান্ট লেকচার আছে, সেই ক্লাসগুলো করে নোট করো। তোমার চান্স হবে আমি এটা লিখে দিতে পারবো। এখন পাবলিক ইউনিভার্সিটির মানে আমি চান্স পাবো, আমাকে কি আমার ফেস দেখে চান্স দেবে, বা আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমাকে এটা থেকে কি আমার পাবলিক ইউনিভার্সিটির টিচাররা আমাকে একটা আসন দেবে? নো, নেভার। তোমার যদি কোটি কোটি টাকা থাকে, বিলিয়ন বিলিয়ন টাকা থাকে, তারপরে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে একটা আসন কিনতে পারবে না। তোমরা হয়তো বলতে পারো যে ভাই কোশ্চেন ফাঁস করে কেনে এভাবে, যদিও কেনে কিন্তু সে তার কাছে সারা জীবন জিম্মি, অর্থাৎ যে কোনো সময় তার মানে ভয়ভীতি ভেতরে থেকে যাবে যে কখন তার ভর্তি বাতিল হয়। তোমরা ইভেন জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় 17 জনের মতো কিন্তু এইভাবে মানে কোশ্চেন কিনে ভর্তি হয়েছিল, পরবর্তীতে কিন্তু তাদের ছাত্রত্বই বাতিল করে দিছে। সো সেই জায়গাটা কিন্তু মিস করা যাবে না। যেহেতু আমরা জানি যে আমরা হয়তো অত মেধাবী না, কিন্তু আমরা যদি একটু পরিশ্রম করি, আমরা যদি সেই মেধাটাকে করে বানিয়ে নিতে পারি, নিজের মতো করে শানিত করতে পারি, তাহলে কিন্তু সম্ভব। সেটাকে তোমাদের নিজের মতো করে পড়াশোনা করেই কিন্তু করতে হবে। এখন আমি কি বললাম যে হচ্ছে যা তোমাদের এই যে চান্স পাওয়ার জন্য মানে ফ্যামিলি কতভাবে তোমাকে 10 লাখ বা 5 লাখ টাকাও দেবে না ভর্তি পরীক্ষার মানে কোশ্চেন কেনার জন্য। তারপর আরেকটা বিষয়, তুমি যদি হচ্ছে কি বলে কোশ্চেন কিনতে যাও, কোশ্চেনও পাবা না, এই ক্ষেত্রে এই সুযোগগুলো কিন্তু ব্যারিয়ার্স থাকবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, তোমার চাচা খালু মামা আছে এভাবে সুযোগ মানে হ্যাঁ কারো সহায়তায় ভর্তি হবে এমনটা কিন্তু সুযোগ নেই। সো এখানে শুধুমাত্র জেনুইন মেধাবী যারা পড়াশোনা করবা, যারা এই কঠোর পরিশ্রম সাধনার মাধ্যমে তোমরা পড়াগুলোকে আয়ত্ত করে নিয়ে সামনে এগিয়ে যাবে, শুধুমাত্র তারাই দিন শেষে সফল হবা। তারা এক একটা পাবলিক ইউনিভার্সিটির এক একটা স্টার হবা, পাবলিক ইউনিভার্সিটির এক একটা স্টুডেন্ট হবা। তুমি জানো না যে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তোমার লাইফের কত বড় একটা চেঞ্জ হয়ে যাবে। হয়তো তোমরা এখনো অনেকেই আছো যে মানুষের সামনে ঠিকভাবে প্রেজেন্টেশন বা মানুষের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করতে হয় কিংবা তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা কিন্তু এখনও ঠিকভাবে অনেকে জানে না, কিংবা অনেকেই পারে না কারোর সঙ্গে 2-3টা কথা বলতে। যখন তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা, ও অ্যাটলিস্ট তোমার এই ধরনের পরিবর্তনগুলো ধীরে 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 কিন্তু ঘটে যাবে। যে মেয়েটা মনে করো যে বা যে ছেলেটা একদম গ্রামের ক্ষেত কিংবা একদম আপডেট না কিছু না, সেও পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে এক সময় সেও কিন্তু বাস্তবমুখী হয়ে যায়। সো সেই সুযোগগুলো কিন্তু তোমাদের সামনে আছে, কাজে লাগে। এখন এই যে পাবলিক ইউনিভার্সিটির তোমরা ন্যাশনালের জন্য সরি গুচ্ছর জন্য আবেদন করেছো, তারপর রাবিতে যারা পরীক্ষা দেবে রাবির জন্য আবেদন করেছো, তারপর আরেকটা হচ্ছে চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোর জন্য কিন্তু আবেদন কিন্তু অলরেডি করে ফেলছো। এখন তোমরা আবেদন করছো, অনেকে রাবিতে যারা মানে ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছো তারা কিন্তু অনেকই লাকি, কারণ এখানে আগেই বাছাই করে নিয়েছে স্টুডেন্ট যে এতগুলো পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি এমনটা করবে। এক্ষেত্রে আমি মনে করি যে যারাই তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছো বা পাবা, আমি মনে করি যে তোমরা যদি একটু ভাই 2 থেকে 2.5 মাস সামনের যে মাস কটা আছে, যদি একটু মানে কষ্ট করে যদি পড়াশোনা করো, বিশ্বাস করো তোমরা সবাই চান্স পাবা, সবাই। আমি বারবার বলবো যে সবাই চান্স পাবা। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া কেমনে পসিবল, এটা কেমনে সম্ভব? আমি এই জিনিসটাই বলবো যে এটা সম্ভব, যদি তুমি মানে আত্মবিশ্বাসের সঙ্গে আর কঠোর পরিশ্রম এবং সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগাও, তোমার এই 3 মাসেও তুমি মানে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা। এই দেখো তোমরা 1.5 বছর যে গেল, কে কয় ঘন্টা করে পড়ছো ডেইলি বলো তো?
কেউ বলতে পারবা যে ভাই আমি 8 ঘন্টা বা 7 ঘন্টা করে ডেইলি পড়াশোনা করতেছি? এরকম নাই, এরকম স্টুডেন্ট আমার মনে হয় না যে এরকম আছে এখনো। অথচ সেকেন্ড টাইমার যারা তারা আছে, কিন্তু তাদের বাইরে ফার্স্ট টাইমাররা এরকম না। তোমরা ভাবতেছ পরীক্ষা তো অনেক দিন আছে, সময় আছে, পড়বো এলা, পড়া হবে এলা, এইভাবে হেলে দুলে সময় কাটাচ্ছ। কিন্তু তোমরা জানো যে এক সময় কিন্তু এই করোনাও স্বাভাবিক হয়ে যাবে, সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তুমি তোমার ভর্তি পরীক্ষার যখন ডেট দিয়ে দেবে, একদম চূড়ান্ত ডেট দিয়ে দেবে, ধরো এটা মাস চলছে হচ্ছে আজকে কিন্তু জুলাই মাসের শেষ দিন, তার মানে হুট করে জুলাই মাস শেষ, আগস্ট মাসের মানে 10 তারিখে হুট করে ডিসিশন দিল কি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তারপর রাবিরও ডেট দিয়ে দিল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বা 15 তারিখে বা 10 তারিখে ঢাকা রাবির পরীক্ষা। এইভাবে মানে প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু হুট করে দিয়ে দেবে ডেট। তখন তুমি দিশারা হয়ে যাওয়া যে আসলে এই 1 মাস 1.5 মাসে আমি কি পড়বো, মানে 1-1.5 মাসে তুমি দেখো 1 বছরে তোমার সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারলা না, আর তুমি 1.5 মাসে তুমি কি পড়বা, কি প্রস্তুতি নিবা, আমাকে সেটা বুঝাও। সম্ভব হবে না। সো আমি এটা তোমাদের এখন থেকে বলবো যে ভাই এ পর্যন্ত তোমরা যাই করছো, যেটাই করছো, আজ থেকে কান ধরে তবা করো যে ভাই এ পর্যন্ত যা করছি করছি, আর ওই মানে সময়গুলো নষ্ট করবো না, যা করছি হেলাধুলায় কাটিয়ে দিব না। শুধুমাত্র নিজের জন্য হলেও, কিংবা নিজের ফ্যামিলির জন্য হলেও, নিজের মা বাবার জন্য হলেও আমি আজ থেকে পড়াশোনা করব। আজ থেকে আমার স্বপ্ন পূরণের জন্য আমি সংগ্রাম করব। এই যে 12টা বছর আমি পরিশ্রম করে আছি, এই পরিশ্রমটা আমি বৃথা যেতে দেবো না। এই পরিশ্রমটাকে আমি শুধুমাত্র সফল করার জন্য হলেও এই 3টা মাস বা 4টা মাস পরিশ্রম করব। এর জন্য আমাকে যদি কঠোর পরিশ্রম করতে হয়, যদি 6 ঘন্টা 8 ঘন্টার জায়গায় যদি আমার 4 ঘন্টা ঘুমাইতে হয়, আমি তাই করব। এই প্রতিজ্ঞাটা করো। আর এই প্রতিজ্ঞাটা করে তোমরা আজ থেকে পড়াশোনা করো। তোমরা যদি 3 মাস পরীক্ষার আগ পর্যন্ত যদি এইভাবে আমার কথাগুলো যদি মেনে চলো, আমি তোমাদের 100% গ্যারান্টি, লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবো, তোমরা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবা। এটা একদম লিখিত, ঠিক আছে? এখন এই যে পাবলিক ইউনিভার্সিটিতে আমি যে পড়বো, আমি তো সব কিছু তোমাদের ওই বলে দিলাম। এখন এই যে অনেক সময় দেখো যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স যখন হয়ে যাবে তোমাদের, তখন ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি যদি ভর্তি ক্যান্সেল করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। ইভেন আমি আমার কথাই বলি, আমি কিন্তু গাইবান্ধা সরকারি কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিলাম, মানে ভর্তি হয়েছি, একদম ভর্তি হয়েছি। আজ ভর্তি হয়েছি, পরের দিনই আমার রাবির পরীক্ষার মানে রেজাল্ট দিয়েছে, আমি কি রাবিতে চান্স পেয়েছি। সো তার পরের দিনে কিন্তু আমাকে ওই গাইবান্ধার সেই জায়গায় গিয়ে আমাকে কিন্তু ভর্তি ক্যান্সেল হয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে আমাকে 7 থেকে 8 হাজার টাকা কিন্তু মানে গচ্চা খেতে হয়েছে। সো এটা কিন্তু ডাজ নট ম্যাটার, কারণ তুমি একটা জায়গায় যখন যাচ্ছ, মানে একটা এর চাইতে ন্যাশনাল চাইতে বেটার একটা জায়গায় যখন যাচ্ছ, তখন মানি ডাজ নট ফ্যাক্ট। ওকে, এই বিষয়টা মাথায় রাখবা। তোমরা অনেকেই মনে করতেছো যে ভাই আসলে এই যে এত পরিশ্রম করতেছি, এত পড়াশোনা করতেছি, এত টাকা খরচ করতেছি, কিন্তু যদি সফলই না হয় তাহলে লাভ কী? হ্যাঁ, আমি এই কথাটাই বলি ভাই, এত পরিশ্রম করতেছো, এত পড়াশোনা করতেছো, এত টাকা খরচ করতেছো, যদি দিন শেষে যদি সফল না হও, যদি সাকসেস না হও, যদি দিন শেষে মা বাবার মুখে হাসি না ফোটাতে পারো, তোমার সবগুলো বৃথা। সো সেইগুলো কাজে লাগাও, সেটা মাথায় রাখো। আর আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লাগে, সেই বিষয়টা জানাবো যে ভাই আপনি শুধু কথাই বলছেন, আমাদের কথা কিছু বলার সুযোগ দিচ্ছেন না। আমার কথাগুলো যদি খারাপ লাগে তোমরা সেটাও কমেন্ট করবা, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবা। ওকে, স্বপ্ন বলেছেন, জি ভাইয়া, আমি আমার মায়ের আশা পূরণ করব, যে কোনো মূল্যেই হোক। আলহামদুলিল্লাহ। শুধু স্বপ্ন না, স্বপ্নের মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট আছো যারা শুধুমাত্র মানে মা বাবা নিজের ফ্যামিলিদেরকে খুশি করার জন্য হলেও তোমরা অ্যাটলিস্ট এটা করো, ঠিক আছে? তাদেরকে এতটুকু সুযোগ বা তাদের এতটুকু ভালো রাখার জন্য হলেও তোমরা পড়াশোনা করো। এখন আমি তোমাদের পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে আরেকটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা জানো সমস্ত পরীক্ষার পদ্ধতি কিন্তু হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। হয়তো কোনো ইউনিভার্সিটিতে রিটেন অংশ নেয়, সেটা কিন্তু তোমার ওর ভিতরেই, ঠিক আছে? সো সেই জায়গা থেকে তোমাদের ওই সমস্যাগুলো যাতে পোহাতে না হয়, আমি এই জন্য তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। এখন
এই যে পাবলিক ইউনিভার্সিটি তোমরা যদি যারা মানবিকের থেকে পরীক্ষা দিবা কিংবা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়লেই কিন্তু এনাফ। এবং যারা তোমরা কমার্স থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য মার্কেটিং বা অ্যাকাউন্টিং এই ধরনের যে সাবজেক্টগুলো আছে, পাশাপাশি আইকিউ একটু লাগবে, তাদের জন্য কিন্তু ইংলিশ এগুলো হলে কিন্তু হয়ে যায়। আর বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা, তারা কি বলে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত কিংবা জীববিজ্ঞান এই কয়েকটা সাবজেক্ট কিন্তু পড়লে কিন্তু তারা এই পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবা। এখন মানে আমি কি গোটা বই পড়বো? গোটা বই পড়ে কি আমার চান্স হবে? এমনটা কি সম্ভব? আর আমি কি মানে এই 3 মাসে কি গোটা বই পড়ে শেষ করতে পারবো? নো নেভার, কেউ পারবে না। তোমরা যতই বলো না কেন যে ভাই আমি পারবো, সম্ভব না। কারণ তুমি 1.5 বছরে তুমি ইন্টারমিডিয়েটের বই মুখস্থ করতে পারলা না, ইন্টারমিডিয়েটের বই তুমি শেষ করতে পারলা না, আর তুমি 3 মাসে কীভাবে পড়বা? কীভাবে পসিবল? প্রশ্নটা আমি আমাকে করছি না, প্রশ্নটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে করলাম যে আদৌ কি পসিবল, মানে সম্ভব? তুমি 1.5 বছরে যে বইগুলো পড়া শেষ করতে পারলে না, যে বইগুলো 10 বার রিভিশন দিতে পারলে না, 5 বারও রিভিশন দিতে পারলে না, কিভাবে তুমি 3 মাসে সেই বইগুলো তুমি 2 বার বা 3 বার রিভিশন দিবা? এটা উত্তর আমাকে দাও তো, পারবা? সম্ভব? যদি সম্ভব হয় জানাও, যদি সম্ভব না হয় সেটাও আমাকে জানাও। আচ্ছা, বইটই যা সাজেস্ট আমি পরে করছি ভাই, আমি জাস্ট যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো, আমি সেগুলো বলতেছি। ফারজানা ইয়াসমিন লুনা বলেছেন আমার জন্য বাড়ির কেউ গর্বিত হয় না, ইনশাল্লাহ এবার হবে। হ্যাঁ ইনশাল্লাহ, আমি চাই এইভাবে তোমাদের কনফিডেন্স লেভেলটা আরও গ্রো হোক। তাসমিয়া তাসলিমা বলেছেন আপনার কথাগুলো নতুন করে ইন্সপায়ার করছে, বাবার স্বপ্ন পূরণ করতে আরও স্যাক্রিফাইসের মূল্য দিতে পাবলিকে চান্স পেতে হবে। আলহামদুলিল্লাহ, তোমাদের শুধুমাত্র এই কথাগুলো। তারপর মাহফুজা মন বলেছেন মা বাবা এত কষ্ট করে পড়াশোনা করাইছে, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলে নিজেকে জীবনে ক্ষমা করতে পারবো না। রাইট, আমি এই কথাটাই তোমাদের বারবার বলতে চাচ্ছিলাম যে তোমরা তখন নিজের কাছে নিজের ঋণী হয়ে যাবে। তোমরা কি কেউ বলতে পারবা যে ভাই আমরা এই পরিবেশটা পাচ্ছি না, আমাদের লেখাপড়ার জন্য এই পরিবেশটা আমাদের ফ্যামিলি করে দিচ্ছে না? আমি তাদেরকে বলবো যে তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা কিন্তু হতে পারে, কিন্তু এটা রেয়ার। শতকরা 100 জনের ভিতর দেখবো 5 জনের এই ধরনের সমস্যা, আর বাকি 95 জন যারা তোমরা আছো তোমরা তো লাকি। সেই সুযোগটা ফ্যামিলির কাছ থেকে যদি তোমরা না নিয়ে যদি বঞ্চিত হয়ে যাও, বা সেই ফ্যামিলিকে যদি তোমরা ভালো একটা এফোর্ট না দিতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা। এখন আমাদের দেখো ইন্টারমিডিয়েট আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি, এক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে, কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। বাবার কাছে টাকা চাইছি, মার কাছে টাকা চাইছি, ইচ্ছে যখন যা খুশি মতো পাইছি। কিন্তু এই যে তোমরা অনার্স লেভেলে যখন ভর্তি হবা ভাই, অনার্স লেভেলে দেখো তোমাদের ম্যাক্সিমামের এজ কত, 18+। আমি 100% ওয়ারেন্টি গ্যারান্টি দেবো এই মানে এখন পর্যন্ত যারা লাইভে অংশগ্রহণ করছো কারো বয়স 18-র নিচে না, কারো বয়স 18-র নিচে না। এখানে তোমাদের সবাই 18+ এজ, এটা আমি মনে প্রাণে বলে দিতে পারবো। তোমাদের ম্যাক্সিমামের 80+ এজ, 18ও থাকতে পারে, 18+ও হতে পারে। ওকে, সো সেই জায়গা থেকে তুমি 18+ একটা ছেলে কিংবা মেয়ে যদি মা বাবার কাছে যায় হাত পেতে টাকা চাও, সেক্ষেত্রে কিন্তু মা বাবারা কখনোই না করবে না, কিন্তু তাদের মনের ভিতর একটা থাকবে যে আমার ছেলেটা কিংবা মেয়েটা যদি একটা জায়গায় জব করতো বা আমার ফ্যামিলিকে যদি সাপোর্ট দিতে পারতো আমার জন্য ভালো হতো। কারণ তারা তো অনেক পরিশ্রম করছে ভাই, দীর্ঘ দেখবা যে আমাদেরকে শুধুমাত্র ভালো করে রাখার জন্য, সুখে রাখার জন্য তারা তাদের সুখকে বিসর্জন দেয়। তারা তাদের মানে সুখটাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখে। এখন আমরা তো তাদের সন্তান, সেই জায়গা থেকে, সেই রেসপন্সিবিলিটি থেকে আমরা কি তাদের এতটুকু মুখে হাসি ফোটানোর জন্য হলেও কি পড়াশোনা করতে পারি না? অবশ্যই পারি, শুধুমাত্র এই মনের সাহসটা দরকার। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে অনেক কথাই বললাম, আমি অনেক কিছু বললাম তোমাদের। এখন যে কথাটা সেটা হচ্ছে যে বাংলা, ইংলিশ এবং জিকে এগুলো কোথা থেকে পড়বা বা কী নিয়ে পড়বা, এই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে, দেখবা। আর পাশাপাশি আমাদের কিন্তু ফ্রি কিন্তু ক্লাস কিন্তু কন্টিনিউয়াস চলছে, সেই ফ্রি ক্লাসগুলো কিন্তু তোমরা করে নিতে পারো নিজেকে অ্যাডভান্স রাখার জন্য। আর আমাদের যে এক্সামের সিস্টেম সেটাও কিন্তু আছে, এগুলোকে তোমরা কিন্তু অংশগ্রহণ করে
ক্লাসগুলো করতে পারো, এটাও কিন্তু সমস্যা না। আর একটা বিষয় এখন হচ্ছে এই যে এতদিন তোমরা কি পড়াশোনা করছো বা কি করছো না করছো সেটা কিন্তু পরের বিষয়। এখন এই সামনের দিনগুলো তুমি কিভাবে পড়াশোনা করবা সেটাই কিন্তু হচ্ছে মেইন ফ্যাক্ট। এই সামনের দিনগুলো তুমি কিভাবে পড়াশোনা করবা সেটা কিন্তু হচ্ছে মূল ফ্যাক্ট। আসলে আমি মানে কতটুকু সামনের দিনগুলো কত ঘন্টা পড়বো বা কতটুকু পড়াশোনা করব। এখন এই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ঘন্টা ধরে, ঘড়ির ঘন্টা ধরে যদি তুমি পড়াশোনা করতে যাও, সেক্ষেত্রে তোমার ঘড়ির কাঁটাই গণা হবে, ঘড়ির মিনিট গণা হবে, ঘড়ির ঘন্টা গণা হবে, কিন্তু পড়াশোনা আর হবে না। এই জন্য আমি তোমাদের একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পড়াশোনা যেন ঘড়ির ঘন্টা দেখে না হয়। আমার যখন পড়তে ভালো লাগে আমি তখনই পড়বো, আমার জয় ঘন্টা পড়ার দরকার তয় ঘন্টায় পড়বো। এখন তোমরা তুলনা দিতে পারো যে ভাই আমার এক ফ্রেন্ড 18 ঘন্টা পড়ে, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা পড়ে, আমি মাত্র 6 ঘন্টা পড়ি, 7 ঘন্টা পড়ি, তাহলে আমার কি চান্স হবে? আমি তাদেরকে বলবো ভাই হতাশ হও না তোমরা। কারণ তোমরা জানো যে গড আমাদেরকে সবার কিন্তু সেম মানে সমান কিন্তু মেধা দেয়নি, এটা আমাদের স্বীকার করতে হবে, কারো কম কারো বেশি। তোমরা দেখবা একটা মানুষ মানে তোমার ফ্রেন্ড, কাছের কোনো ফ্রেন্ড হুট করে একটা জিনিস যত ইজিলি বুঝতে পারছে তুমি হয়তো বুঝতে পারছো না, তার মানে তোমার সাথে তার মেন্টাল এবিলিটি অনেক স্ট্রং, সে অনায়াসে একটা ম্যাথ বা আইকিউকে অনায়াসে কিন্তু সলভ করতে পারছে, কিন্তু তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তার মানে তার সাথে তোমার একটু হলেও স্মরণশক্তি বা মেধা কম। এখন আমি বলি যেখানে মেধাবী হই কি মানে চান্স পাওয়া সম্ভব? সম্ভব না। তোমাকে তোমার মেধা যতটুকু আছে ততটুকুই থাক, তুমি কঠোর পরিশ্রম করো, পড়াশোনা করো, দেখবা যে তোমার মেধা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যে বিষয়টা বলছিলাম যে যে মেধাবীর কথা বলছিলাম, সরি মেধা মানে কেমনে কি হবে, আমি সেটা আবার বলছি যে এই যে 10 ঘন্টা বা 5 ঘন্টা কথাটা বললাম, সেটা হচ্ছে এরকম, তোমার ওই ফ্রেন্ডের ধরো একই সেম টপিক পড়তে তোমার লাগতেছে মাত্র 2 ঘন্টা সময় লাগছে, কিন্তু তোমার ওই ফ্রেন্ডের সেম টপিক পড়তে 7 ঘন্টা সময় লাগতেছে। তার মানে তুমি নিজে কম্পেয়ার করো, তুমি একটা জিনিস 2 ঘন্টায় কভার করতে পারছো আর তোমার ওই ফ্রেন্ড সেই সেম জিনিস 5 ঘন্টায় কভার করতেছে। তাহলে তুমি যদি এই গল্পটা অন্য কাউকে করতে যাও যে আমার ফ্রেন্ড 5 ঘন্টা পড়ছে আর আমি 2 ঘন্টা পড়ছি, তাহলে মানুষজন মনে করবে যে ওর ফ্রেন্ডই ভালো পড়াশোনা করছে আর তুই ফাঁকি দিছো বা তুমি ফাঁকি দিছো 2 ঘন্টা মাত্র পড়ছো। এখন মেইন পয়েন্ট মানে কোনটা দেখছো, যে আসলে তুমি 2 ঘন্টা পড়া কভার করতে পারছো, ওই পড়া পড়তে তোমার মাত্র 2 ঘন্টা সময় লাগছে, কিন্তু ওই পড়াটা পড়তে ওর 5 ঘন্টা লাগছে। এখন এখানে যদি একটা জিনিস লজিক দেখো তোমরা, তুমি 2 ঘন্টা যে পড়াটা শেষ করছো, তোমার হাতে কয় ঘন্টা? আরও 3 ঘন্টা আছে। ওই 3 ঘন্টায় কিন্তু তুমি আরও 2টা কিন্তু সাবজেক্ট পড়তে পারবা, যদি 1-1.5 ঘন্টা করে পড়ো আর 2টা সাবজেক্ট পড়তে পারবা। তার মানে 5 ঘন্টায় তুমি 3টা সাবজেক্ট কভার করলা, কিন্তু তোমার ওই ফ্রেন্ড 5 ঘন্টা কী করলো? একটা সাবজেক্ট কভার করলো। তার মানে এখন তুমি আমাকে বলো কে এগিয়ে থাকবে, তোমার বন্ধু না তুমি? সবাই একটু রিপ্লাই দাও, আমি অনেকক্ষণ ধরে আমি মানে বক বক করছি, এখন একটু তোমরা বলো যে আসলে কে এগিয়ে থাকবে, রেসপন্স চাই। আচ্ছা, ফারুক আহমেদ যে কোশ্চেন করেছে আমি উত্তর দেবো, আমি যে কোশ্চেনটা করলাম সবাই একটু রেসপন্স দাও। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ভাই, তোমরা কষ্ট করে টাইমলাইনে শেয়ার করে রাখো, যদি কখনো মানে কোনো কারণে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, জাস্ট আমার কথাগুলো তোমরা এক পলকে কানে হেডফোন লাগিয়ে শুনিও। আমি কথা দিচ্ছি যে তোমার ওই মুহূর্তে তোমার নিজের জন্য অনুশোচনা হবে, নিজের প্রতি অনুশোচনা হবে এবং পড়ার প্রতি তোমার আগ্রহটা জন্মিবে। এটা আমি 100% বলে দিতে পারবো যে তোমাদের এই অনুশোচনাটা সৃষ্টি হবে। রাইট। নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি পাবা। হ্যাঁ, এই তো এই তো সঠিক জিনিসটা তোমরা সবাই জাজ করতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। রাইট। তাহলে আজ থেকে আমরা কি বলবো না, আজ থেকে আমরা বলবো না যে অমুক 10 ঘন্টা পড়ছে আমি 2 ঘন্টা পড়ছি, অমুক 50 ঘন্টা পড়ছে আমি 4 ঘন্টা পড়ছি, এমনটা কিন্তু বলা যাবে না। সো ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, ইউ ইজ দ্য ওনলি ওয়ান ইউনিক পারসন। ঠিক আছে? এইভাবে নিজেকে যখন অন্যজনের সাথে কম্পেয়ার করতে যাবা তখন তোমাদের এই সমস্যাগুলো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কথা বলছি যে আসলে
পড়াশোনার সিস্টেমটা আমার কীভাবে হওয়া দরকার বা কী স্টাইলে আমি পড়বো, এই কয়টা সামনে যে কয়টা মাস আছে এই কয়টা মাস আমি কী স্টাইলে পড়াশোনা করব। তোমরা যে বই ফলো না করো না কেন বোর্ড বইকে বেশি প্রায়োরিটি দিবা। আর তোমরা যে ইউনিভার্সিটিকে ফোকাস করে পড়াশোনা করবে, যারা গুচ্ছের জন্য পড়বা, তারা গুচ্ছভুক্ত যে কটা ইউনিভার্সিটি আছে 20টা ইউনিভার্সিটি, সেই 20টা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানবা এবং সেইখানে বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। আর তারপর হচ্ছে যারা ঢাবিতে পরীক্ষা দেবা সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করবা, বেশি বেশি করে সলভ করবা। তখন তোমার মাথায় অটোমেটিকলি ওই ইউনিভার্সিটি সম্পর্কে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা চলে আসবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে পড়াশোনার মানে আমি আমি কীভাবে আমার রুটিনটা ফলো করব। আমি কিন্তু আবারও বারবার বলছি যে তোমাদের এই যে মানে দৈনন্দিন কাজ যেগুলো অর্থাৎ খাওয়া দাওয়া নামাজ মানে আদার্স যে কাজ, এগুলোর বাইরে 6 ঘন্টায় তোমার ঘুম, এগুলোর বাইরে যে সময়টা থাকবে সেই সময়টা তোমরা পড়াশোনার প্রতি ইনভেস্ট করো ভাই। সেই সময়টাকে পড়াশোনার প্রতি কাজে লাগাও বা সেই সময়টা পড়াশোনার জন্য ব্যয় করো। দেখো তোমার 1 সপ্তাহে যদি তুমি টানা পড়ো অটোমেটিকলি তোমার ভিতরে কনফিডেন্স গ্রো হবে, অটোমেটিক তোমার ভিতরে কনফিডেন্স লেভেল আপ হবে। আর এর জন্য কিন্তু আমরা তোমাদের সব সময় তোমাদের পাশে সাপোর্টিং হিসেবে আছি। আমাদের অ্যাডমিন প্যানেল সবসময় কিন্তু তোমাদের এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। তোমাদের চেষ্টা করছি আমরা সবসময় ফ্রি সার্ভিসের মাধ্যমে যতটুকু সম্ভব দেওয়া যায়। কিন্তু তোমরা জানো যে আসলে ফ্রিতে আমরা কিন্তু হয়তো বা সব কিছু তোমাদের প্রপারলি শেষ করতে পারবো না, কারণ অনেক ব্যারিয়ার্স থাকে, হয়তো বা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক কিছু সমস্যা থাকে। হয়তো বা আমরা দেখো তোমাদের 50% বা 60% আমরা নিজেরা ফ্রি সার্ভিসের মাধ্যমে তোমাদের শেষ করে দিতে পারবো। আর বাকি যে 40% থাকবে সেটা কিন্তু তোমাদের মানে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের মতো করে নিতে হবে। এবং তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচ কিন্তু আমাদের চালু আছে, ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু অলরেডি আমাদের 1000-এর মতো কিন্তু ভর্তি হয়ে গেছে। সো হয়তো আর কিছু সংখ্যক স্টুডেন্ট আমরা ভর্তি করাবো, তারপরে কিন্তু আমরা ভর্তি ক্লোজ করে দেবো। মোটামুটি হাতে আমাদের কিছু স্টুডেন্ট হলেই আমরা কিন্তু মানে রেগুলার ক্লাস শুরু করে দেবো তাদের পেইড ব্যাচে। এই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে তোমার অবস্থান বা তোমার প্রস্তুতি অনেক লো, মানে তুমি একদম বেসিক লেভেল মানে শূন্য থেকে শুরু করতে যাচ্ছ, সামনে যে 3 মাস বা 2 মাস যেটা পরীক্ষার আগে যে সময়টাই পাবা মানে সেই সময়টাকে তুমি প্রপারলি কাজে লাগিয়ে মানে এখন থেকেই অ্যাডমিশনের জন্য শুরু করতে চাচ্ছ, মানে এত এই যে 1.5 বছর কি করছো এই 1.5 বছরে সব ভুলে গেছো মনে করো। এখন আমি এই সামনে যে কয়টা মাস আছে আমি এই কয়টা মাসের জন্য প্রস্তুতি নেব বা এই কয় মাসে আমি নিজেকে প্রপারলি মানে একজন ভর্তি যোদ্ধা হিসেবে গড়ে তুলবো। তোমাদের যদি এই লক্ষ্য থাকে তাহলে তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আর পেইড ব্যাচে ভর্তি তোমরা আগে জানো যে মানবিকের ক্ষেত্রে আমরা একটা প্রাইস ফিক্সড করেছি। মানবিক খুব বেশি না ভাই, মানবিক হচ্ছে 750 টাকা। আর হচ্ছে বিজ্ঞান 850 টাকা। আর বাণিজ্য বিভাগ এই 750 টাকা। এখন তোমরা দেখো এখানে একটা জিনিস, অনেকেই বলো যে ভাই এত টাকা দিয়ে ভর্তি হবো কেন। আমি তাদেরই উদ্দেশ্য বলবো যে এখানে দেখো মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, এই মানবিকের ভেতর থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর আইকিউ, তারপর হচ্ছে জিকে, 4টা সাবজেক্ট। বিজ্ঞানের ক্ষেত্রে থাকবে 4টা সাবজেক্ট, বাণিজ্যের ক্ষেত্রে 4টা সাবজেক্ট। এই যে 4টা করে সাবজেক্ট, তুমি যদি একটা সাবজেক্ট যদি পড়তে যাও তোমাকে অ্যাটলিস্ট 500 করে যদি টাকা দাও, 4টা সাবজেক্টে পড়তে গেলে তোমাকে মান্থলি পেমেন্ট করতে হবে 2000 টাকা। তার মানে তুমি যদি মাসে যদি 4টা সাবজেক্ট পড়তে যাও কোথাও বা কোনো ভাইয়ের কাছে, তোমার 500 করে যদি মাসে টাকা দাও 4000 টাকা কিন্তু তোমাকে গণে দিতে হবে। সেখানে আমরা পুরো কোর্স তোমাদের করায় দেবো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। সেই পুরো কোর্সের ফি মাত্র 750 টাকা। শুধুমাত্র যারা এই তোমার 5 তারিখের মধ্যে ভর্তি হবে শুধু তাদের জন্য। আর বিজ্ঞান বিভাগে 850 টাকা, বাণিজ্য বিভাগে 750 টাকা। পরে কিন্তু আমাদের এই 5 তারিখের পরে কিন্তু আমরা আর কোনো অ্যাডমিট নেবো না, আমরা তোমার কিন্তু ভর্তি টোটালি ক্লোজ করে দেবো। এটা আমাদের কিন্তু নিজেদের সিদ্ধান্ত। এখন সব কিছু ডিসিশন তোমাদের উপর, আমি চাপিয়ে দিচ্ছি না যে তুমি পেইড ব্যাচে ভর্তি হও। আমি কিন্তু বলে দিচ্ছি যে তুমি পেইড ব্যাচে না ভর্তি হলেও তুমি ভালো করতে পারবা যদি সেটা নিজের মতো করে নিজেকে নার্সিং করতে পারো। হয়তো এক্ষেত্রে আমরা তাদেরকে একটু চাপ দিয়ে পড়াবো বা চাপ দিয়ে এক্সাম নিব, রেগুলার এক্সাম থাকবে হ্যান এইরকম। সো সেই জায়গা থেকে তোমরা হতাশ হও না, যাদের সম্ভব তারা আমাদের সঙ্গে কানেক্ট হও, ভর্তি হও। আর যাদের সম্ভব না, একদম পারিবারিক সমস্যা হ্যান এইরকম, তারা
স্পেশালি আমাদের ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো করে নাও, ওগুলো করলেও হবে। কিন্তু আমি তোমাদের পার্সোনালি যেটা মনে করি যে আসলে লেখাপড়ার জন্য এই যে এই টাকা বা এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়, কিন্তু এগুলো কিন্তু এক্সকিউজ না। টাকা পয়সা যে তোমার খুব বেশি তোমাকে এফোর্ট দেবে কিংবা খুব বেশি সমস্যা করবে এমনটা কিন্তু না। কারণ তুমি চাইলে এই 700-500 বা এই কয়েক টাকাকে দিয়ে কিন্তু তুমি অনায়াসে, মানে এখনকার সময় এমন কোনো ব্যক্তি নেই যে এরকম তার টাকা নেই। কারণ তুমি যদি মোবাইলে একটা এমবি কিনতে যাও, তোমার 100 টাকা 150 টাকা খরচ হয় শুধুমাত্র এমবি কিনতে। সো এমন এইরকম গরিব কেউ নাই এখন এই বাংলাদেশে হোক বা যেখানেই হোক। সো তোমরা এই কাজটা করতে পারো। আর পাবলিক ইউনিভার্সিটি তোমাদের আমি পূর্ণাঙ্গ একটা মানে রুটিনের মতো কিন্তু করে দিলাম যে আসলে তুমি কি করবা। তোমরা যদি ডেইলি একটা করে সাবজেক্টকে যদি 2 ঘন্টা করে সময় দাও, 4টা সাবজেক্টে 4 8 ঘন্টা, ভাবছো? তুমি যদি একটা সাবজেক্টকে ডেইলি 2 ঘন্টা সময় দাও, 4টা সাবজেক্টে তোমার সময় দিতে হবে 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টা যদি তুমি পরিশ্রম করো ডেইলি, আমি মনে করি যে তোমার 8 ঘন্টা তুমি হচ্ছে ডেইলি, তার মানে 30 দিনে 240 ঘন্টা। এইভাবে ভাবো 3 মাসে তারা তোমার কত ঘন্টা হচ্ছে। যদি এইভাবে তুমি গণে গণে হিসেব করো তাহলে কিন্তু দেখবো যে কতগুলো ঘন্টা পড়াশোনা করছো। সো এইভাবে হিসেব করে করে আমাদের চলতে হবে। আর তোমার লাইফ থেকে যে দিনটা যাচ্ছে, এই দিনটা তুমি ফিউচারে আর কোনো দিন খুঁজে পাবা না। ফিউচারে এই টাইমটাকে আমরা বের করতে পারবো না। সো আমাদের লাইফ থেকে একটা করে দিন কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো সেই বিষয়গুলো নিয়ে মাথায় রাখবা, রেখে তোমার পড়াশোনা করো। এখন অনেকে তোমরা বলো যে ভাই আসলে এই যে পড়াশোনা করছি যে আসলে কোন বইগুলো পড়বো, কি বই ফলো করব। এই ধরনের সমস্যা থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কোশ্চেন করেছে যে ভাই এক্সাম যদি 3 মাসের বেশি হয় তাহলে কি আপনাদের এই ব্যাচ চলবে? হ্যাঁ, আমাদের যদি অর্থাৎ ভর্তি পরীক্ষা যতদিন পর্যন্ত হয়নি ততদিন পর্যন্ত আমরা এই ব্যাচ আমরা কন্টিনিউ চালাবো। সমস্যা নাই, কোনোই সমস্যা নেই। তোমরা বিশ্বাসের সহিত আমাদের ট্রাস্ট করে তোমরা ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার আমরা চেষ্টা করব। আচ্ছা, একটু সময় দিই আসলে। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। এখন হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে শেষে আমি তোমাদের জন্য একটা গিফট রেখেছি। সেই গিফটটা আমি এখন তোমাদের জন্য ওপেন করব। সেই গিফটটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। সেই গিফটটা যেটা থাকছে তোমাদের জন্য স্পেশালি যারা ফ্রি কোর্স করবা এবং পেইড কোর্স করবা তাদের জন্য। এখন এখানে তোমাদের জন্য দেখো, এই গিফট বক্সে দেখো যে তোমাদের জন্য যে অফার থাকছে আমাদের পরবর্তীতে, অর্থাৎ এই যে 10 তারিখের পর থেকে আমাদের এই গ্রুপে রেগুলার এক্সাম হবে। 10 তারিখের পর থেকে 30টা এক্সাম নেওয়া হবে এই গ্রুপে। আর যারা ফ্রিতে আসো তারা এই এক্সামগুলো তারাও দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু পেইড ব্যাচে এখানে তোমাদের ফ্রিতে যারা তাদের হচ্ছে 30টা এক্সাম হবে, মানে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক। আর যারা পেইড ব্যাচে থাকবে তাদের 60টা এক্সাম হবে। আর এখানে স্পেশাল সাজেশন শুধুমাত্র যারা পেইড বেসে তোমরা থাকবা তাদের জন্য স্পেশাল আমাদের সাজেশন থাকবে। আর সেটা হচ্ছে পরীক্ষার 15 দিন আগে একটা, আর পরীক্ষার 7 দিন আগে একটা স্পেশাল সাজেশন থাকবে। আর এখানে ফ্রি ক্লাসের যে ক্লাস কন্টিনিউ চলবে, তবে এটা 15 তারিখের মধ্যে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। আর 60+ ক্লাস থাকবে তোমাদের পেইড ব্যাচে, যাতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন তোমাদের ডিসিশন তোমরা নিবা। আমি তোমাদের
সবগুলো ওয়ে, সবগুলো মাধ্যম, সবগুলো পথ আমি কিন্তু হাতে নাতে দেখিয়ে দিলাম। এখন বাকি ইচ্ছাটা তোমাদের। এখন তোমরা আসলে কোন পথে যাবা? তোমরা একটা শুধুমাত্র এই অল্প সময়ের জন্য নিজেকে একদম মানে তোমাদের টার্গেট মিশনটাকে ছুড়ে দিবা, না তোমরা এখন থেকে মিশনটা গ্রো করবা, সেটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। আচ্ছা, অনেকেই বলছো যে ভাই এই যে আমার পাসওয়ার্ড হারিয়ে গেছে বা পাসওয়ার্ড আমি রিকভার করতে পারছি না, তাদের আমি বলবো যে ইউনিভার্সিটির পাসওয়ার্ড তোমাদের হারিয়ে যাবে, তোমরা সেই ইউনিভার্সিটির ভর্তির ওয়েবসাইটে দেখবা যে তাদের হটলাইন নাম্বার দেওয়া থাকে। ওই হটলাইন নাম্বারে জাস্ট একটা ফোন দিয়ে তোমরা তোমাদের আইডেন্টিটিটা, আইডি পিনটা বা পাসওয়ার্ডটা রিকভার করে নেবা। এটা একটা কাজ করবা। আর হচ্ছে অনেকে আবার একটা কোশ্চেন, অনেকে কোশ্চেন করেছো যে ভাই আসলে অনেকে এসে এখানে মানে দামাদামি করতেছো, আমি তাদেরকে বলবো স্পেশালি যে ভাই আসলে এখানে আমরা মাছ বা মাংস এগুলো বিক্রি করতে আসিনি। তোমাদের ইচ্ছা, যদি তোমাদের পার্সোনালি সমস্যা হয়েছে থাকে তাহলে ভর্তির দরকার নেই, আমাদের ফ্রি সার্ভিসও তোমাদের জন্য ওপেন থাকবে, ওপেন অল টাইম আছে। সো প্যারা নেওয়ার দরকার নেই। আর যারা তোমরা স্পেশালি পড়তে চাও, স্পেশালি তোমাদের নিজেদেরকে আরও নার্সিং করতে চাও, তাদের জন্য শুধু এটা পেইড বেস। ওকে, এখন অনেক কথা আমি বললাম, এখন তোমাদের কিছু কোশ্চেন আমি পড়ে নেব, তোমাদের কিছু কমেন্ট আমি পড়বো। সবাই একটু সাড়া দাও, যারা আছো এখন পর্যন্ত সাড়া দাও। আমি বেশি আর সময় নেব না, আমি শেষ করে দেব। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, আগামীকাল ঠিক রাত 8টায় আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সেই রাত 8টায় আমরা আইকিউ এর লাস্ট ক্লাস করব। আইকিউ এর লাস্ট ক্লাস অর্থাৎ আইকিউ এর আরও একটা স্পেশাল ক্লাস হবে, অনেক মজাদার একটা ক্লাস হবে। সেটা হচ্ছে আইকিউ ম্যাথ, অর্থাৎ ম্যাথ জেনারেল যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথের ক্লাস হবে আগামীকাল। সেটা হচ্ছে আইকিউ এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে কিন্তু আগামীকাল। আর গুচ্ছের জন্য কিন্তু অবশ্যই আরও ইম্পর্টেন্ট, কারণ যদি আইকিউ থাকে তাহলে কিন্তু তোমাকে মাস্ট বি আনসার করতে হবে। সো এই সুযোগটা কেউ মিস করবে না, সবাই আগামীকালের ক্লাসে অংশগ্রহণ করবা, এই প্রত্যাশায় থাকবে সব সময়। আর তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু জানার বা শেয়ার করা যদি থাকে অবশ্যই সেটা আমাকে পার্সোনালি ইনবক্সে নক করে জানাইতে পারো বা গ্রুপে পোস্ট করে জানাইতে পারো। আর কি একটা কথা, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল, এটা কিন্তু অফিসিয়ালি এই চ্যানেলে আমাদের প্রত্যেকটা মানে ক্লাসের লেকচার কিন্তু আপলোড দেওয়া হয়ে থাকে। তোমরা যখন খুশি তখন কিন্তু এই চ্যানেলে এসে ক্লাসগুলো করতে পারো। এই জন্য তোমরা কাজটা করো, সেটা হচ্ছে চ্যানেলের লিঙ্কে গিয়ে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটা অন রাখো, যাতে ক্লাস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর সবশেষে তোমাদের আমি যেটা বলছি, বই কিছু লাগবে। আর ভর্তি পরীক্ষা তোমরা জানো যে মেইন আমাদের বোর্ড বই, শুধু মানে বোর্ড বই বেস করে আমরা পড়াশোনা করি। এক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ আমরা বইকে যখন ফলো করতে যাব তখন আমাদের বোর্ড বইয়ে কিন্তু দেখবা যে শুধুমাত্র যে আমি অধ্যায়টা পড়বো, যে টপিকটা পড়বো সেই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা। এক্ষেত্রে তোমার ইউনিভার্সিটিতে ওই অধ্যায় থেকে, ওই টপিক থেকে কি কোশ্চেন আসছে এগুলো কিন্তু তোমরা বোর্ড বইয়ে কিন্তু পাবা না। কারণ কোন ইউনিভার্সিটি কী কোশ্চেন বা কী টাইপের কোশ্চেন আসছে করে এটা কিন্তু তোমরা খুঁজেও পাবা না। সো এর জন্য কিন্তু তোমাকে স্পেশালি বাজারে কিছু বই আছে অনেক ভালো মানের, তোমরা সেই বইগুলো খুঁজে নিতে পারো বা কিনে নিতে পারো। স্পেশালি তোমরা যদি মনে করো যে রাবির জন্য যারা পরীক্ষা দেবে, রাবি চ্যালেঞ্জ বইটা তোমরা কালেক্ট করতে পারো। আর গুচ্ছের জন্য যারা পরীক্ষা দেবে, গুচ্ছ চ্যালেঞ্জ, কারণ এই বইয়ে তোমাদের বিগত 10 বছরের মতো কোশ্চেন দেওয়া আছে 15টা ইউনিভার্সিটির। আর প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ যেটা, সেটা প্রশ্ন ব্যাংকের গুচ্ছের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ গুচ্ছতে যে 20টা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের ম্যাক্সিমাম কোশ্চেন ওই বইয়ে আছে। আর আইসিটির জন্য আমাদেরই স্পেশাল একটা সাজেশন আছে, আইসিটি চ্যালেঞ্জ। এই বইগুলো তোমরা নিয়ে নিজেরা পড়তে পারো, কারণ এই বইগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে মানে বোর্ড বইয়ের পাশাপাশি। কিন্তু এখানে মাথায় রাখবা, বোর্ড বইয়ের কিন্তু বিকল্প নাই। বোর্ড বইয়ের বাইরে কিন্তু এই বইগুলো তোমাকে জাস্ট সহায়ক হিসেবে কাজ করবে, কিন্তু সম্পূর্ণ সহায়তা করবে না। ঠিক আছে,
এখন যারা তোমরা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে আমাদের হটলাইন নাম্বার, ভর্তি এবং বই যারা নিতে চাও তারা আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো, এবং চাইলে তোমরা আমাকে ইনবক্সে পার্সোনালি জানাতে পারো যে কোনো সমস্যা, যে কোনো অভিযোগ, যে কোনো কিছু। ঠিক আছে? এই যে নাম্বার আমাদের হটলাইন নাম্বার। এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারে তোমরা বই এবং ভর্তির যে কোনো ইনফরমেশন পাবা। আর তোমরা, আমি আবারও বলছি যে আমার টাইমলাইনে যারা এখন আমার ফ্রেন্ড লিস্ট নাই তারা কাইন্ডলি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখো, আর যাতে ভর্তি পরীক্ষার যে কোনো বিষয়ে তোমরা সবার আগে আমার টাইমলাইন থেকে পেয়ে যাও, এবং আমার ফ্রেন্ড লিস্ট থেকে তোমরা যে কোনো ইনফরমেশন নিজেরা নিতে পারো, যে কোনো সাজেশন নিতে পারো। সো আর কথা না বাড়িয়ে আজকের মতো এ পর্যন্তই তোমাদের সঙ্গে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায় স্পেশাল আইকিউ ক্লাস নিয়ে। সেই আইকিউ ক্লাসে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। আর এত দীর্ঘ সময় আমাদের সঙ্গে এখন পর্যন্ত যারা ছিলা তাদেরকে আমি আবারও মেনি মেনি থ্যাঙ্কস জানাই। এখানে আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছে, অনামিকা জাহান বললো উপকারা, কি একটা কমেন্ট করেছে, আমি একটু কমেন্টটা খোঁজার চেষ্টা করছি সবাই। তবে ভর্তি পরীক্ষা কিন্তু অ্যাটলিস্ট আরও 2 থেকে 3 মাস লেট হবে। সো ওই 2-3 মাস কিন্তু তুমি একটা ভালো সময় পাবা। সবাই মাথা রাখো, 2-3 মাসে কিন্তু তুমি হচ্ছে যারা পেইড ব্যাচে আছো তারা পেইড ব্যাচের ক্লাসগুলো করলেই হবে, তাদের ফ্রি ব্যাচের ক্লাস না করলেও চলবে। হ্যাঁ, পেইড ব্যাচে সবগুলোই পড়াবে, জিকে যা আছে সবই পড়াবে। সায়েন্স, আর্টস, কমার্স সব ক্লাস শুরু হবে 5 তারিখের পর থেকে, ফুলভাবে ক্লাস শুরু হবে। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবো, কোনো সমস্যা নেই। আইসিটিউ ক্লাস হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে, দেখো আইসিটিউ 7-8টা ক্লাস দেওয়া আছে, সো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক 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 ধন্যবাদ আবারও এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। অনেক সুন্দর একটা সময় তোমাদের সাথে কাটালাম। আমি চাই যে সবগুলো মানুষ যারা এখন পর্যন্ত এই প্রত্যাশায় মা বাবাকে ভালো রাখতে চায় এবং তাদের মুখে হাসি ফোটাতে চায় এবং নিজেরাও সবসময় ভালো থাকতে চায়, আমি অন্তরস্থল থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তারা সবাই চান্স পায় এবং দিন শেষে যেন বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমরা অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এই প্রত্যাশায়, এই শুভকামনায়, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফ হাসান মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা, নিয়ত ঠিক রাখবা এবং সৎভাবে পরিশ্রম করবা এবং আল্লাহর ইবাদত করবা। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।